সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জ্যামিতির একটা ইম্পর্টেন্ট টপিক পড়ব। তো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, জ্যামিতির যে লাস্ট ক্লাস ছিল সেখানে আমরা রেখাকোণ আর জ্যামিতির বেসিক আলোচনা পড়েছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ত্রিভুজের অংশে যাব এবং ত্রিভুজের সাথে পিথাগোরাসের উপপাদ্যের যে সম্পর্ক আছে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো এই পার্ট থেকে বিসিএস এ সবসময় প্রশ্ন আসে, তো এইটা আপনাকে মাথায় রাখতে হবে। এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে আপনাকে ফোকাস করতে হবে। তো আজকে আমরা ত্রিভুজে চলে যাচ্ছি। ফার্স্টে আমরা যেটা করব, ত্রিভুজের বিভিন্ন ধরনের খুঁটিনাটি বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা পড়ব। তারপর ত্রিভুজের প্রকারভেদ আছে, বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে সেগুলো পড়ব। তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেগুলো পড়ব। আর সর্বশেষ আমরা কিছু ম্যাথ করব। আমরা যেসব টপিক পড়ব তার সাথে রিলেটেড কিছু ম্যাথ করব। তো আমরা ক্লাসে চলে যাই। ফার্স্টে আমরা যে অংশটা দেখব, ত্রিভুজ। আমরা ত্রিভুজ দিয়ে শুরু করব, তারপর শেষে আমরা ত্রিভুজের সাথে পিথাগোরাসের যে সম্পর্ক আছে সেটা আমরা নিয়ে আলোচনা করব। তো ত্রিভুজ কি সেটা আমরা জানি। ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, অর্থাৎ যদি কোনো একটা ভুজ এর তিনটা বাহু থাকে, তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র মানে সীমাবদ্ধ মানে আবদ্ধ হতে হবে। আমি যদি এইভাবে করে নেই তাহলে কিন্তু ত্রিভুজ হবে না, কারণ এখানে ফাঁকা আছে। অর্থাৎ তিনটা বাহু দিয়ে আবদ্ধ একটা এলাকা হতে হবে। যদি আবদ্ধ অঞ্চল হয় তখন আমরা বলবো এটা হচ্ছে একটা ত্রিভুজ। তো ত্রিভুজ হবার যে শর্ত, প্রথমে যে ত্রিভুজ হবে সেটা হচ্ছে আবদ্ধ একটা এলাকা হতে হবে। আর অন্যান্য যে শর্তগুলো আছে ত্রিভুজের শর্ত, অর্থাৎ ত্রিভুজ আঁকতে গেলে যেসব শর্ত লাগবে সেগুলো হচ্ছে আমরা একটু দেখব। ফার্স্টে হচ্ছে ত্রিভুজ অঙ্কনের শর্ত, এটা আমরা দেখি। ত্রিভুজ অঙ্কনের শর্ত, শর্তগুলো কি কি আছে দেখেন। ত্রিভুজ আঁকতে গেলে আমরা যেসব শর্ত মানব তার মধ্যে একটা হচ্ছে ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে, অর্থাৎ দুইটার যোগফল হবে 3 নাম্বার থেকে বৃহত্তর। আমরা লিখবো হচ্ছে এভাবে, দুই বাহুর যোগফল, সবাই একটু লিখে নেই, দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো আমরা বলতে পারি যে ত্রিভুজ আঁকতে গেলে দেখতে হবে দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর কিনা। তো এখন এইটা বোঝার জন্য আমরা ধরেন একটা ত্রিভুজের কতগুলো বাহু নিলাম, 3, 4 আর ধরেন 3 নিলাম। এইটা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু। এখন এইটা দিয়ে ত্রিভুজ আঁকা যাবে কিনা, যদি আমরা 3 না নিয়ে অন্য কোনো বাহু নিতে চাই, ধরেন আমি যদি 2 নিতে চাই তাও দেখা যেতে পারে। আমরা 3টা বাহু নিলাম, 3, 4 আর 2, এটা হচ্ছে ত্রিভুজের 3 বাহু। এখন দেখতে হবে এই দুইটার যোগফল 3 নাম্বার থেকে বড় কিনা। দেখেন 3 আর 4-এর যোগফল কত? 7। 3 আর 4-এর যোগফল 7, 7 2 থেকে বড়। শুধু এই দুইটা বাহু দেখলে হবে না, বাকি বাহুগুলো দেখতে হবে। এরপর আমরা দেখব 4 আর 2 যোগ করলে কি হয়। 4 আর 2 যোগ করলে হয় 6। 6 হচ্ছে এই তৃতীয় বাহু তখন 3 থেকে বড়। সর্বশেষ আমরা দেখব 3 আর 2, 3 আর 2 যোগ করলে যে দুইটার যোগফল হচ্ছে 5 আসে, সেটা তৃতীয় বাহু হচ্ছে 4, সে 4 থেকে বৃহত্তর। অর্থাৎ আমরা বলতে পারি যে এই বাহুগুলো দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব। কেন? কারণ এখানে যে বাহুগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে দুইটার যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো আমরা বলতে পারি যে এই 3, 4, 2 এর সাহায্যে ত্রিভুজ গঠন সম্ভব। এখন যদি আমরা অন্য কোনো বাহু নেই, এটার পরিবর্তে যদি অন্য কোনো বাহু নেই, ধরেন আমি নিলাম 4, 5, 4, 5 নিলাম, আর নিলাম মনে করেন হচ্ছে 10। এই হচ্ছে 3টা বাহু নিলাম, একটা ত্রিভুজের 3টা বাহু। এখন এই 3টা বাহু দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব কিনা দেখেন। আমরা যদি প্রথম দুইটাকে যোগ করি, 4 আর 5 যোগ করলে তৃতীয় বাহু থেকে বড় হতে হবে। 4 আর 5 যোগ করলে পাই 9। 9 হওয়ার কথা 10 থেকে বড়, কিন্তু 9 কিন্তু কখনোই 10 থেকে বড় না। তার মানে প্রথম ক্ষেত্রেই শর্তটা মানছে না। যেহেতু শর্তটা মানছে না, তাহলে আমরা একেবারে সাফ করে বলে দিব এই 3টা বাহুর সাহায্যে ত্রিভুজ আঁকা সম্ভব না। কেন সম্ভব না? কারণ দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর না। তারপরে আরেকটা বৈশিষ্ট্য আছে, অর্থাৎ আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে দুই বাহুর বিয়োগফল, অর্থাৎ দুই বাহুর অন্তর। বিয়োগফল মানে হচ্ছে অন্তর। দুই বাহুর বিয়োগফল কি হবে? তৃতীয় বাহু থেকে ক্ষুদ্রতর হবে। যদি আপনি যোগ দিয়ে বের করতে চান তাতেও ফাইন, কিন্তু যদি যোগে না দিয়ে যদি আপনি বিয়োগ দিয়ে বের করতে চান তাতেও কিন্তু বের করতে পারবেন। তো দুই বাহুর বিয়োগফল কি হবে?
দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। যদি আপনি যোগফল বের করেন তাহলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, আর যদি বিয়োগফল বের করেন তাহলে তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। এখন আমরা উদাহরণ দিয়ে দেখে ফেলি। তো আমি কতগুলো বাহু নিচ্ছি, 4, 3 আর ধরেন আমি বললাম 5। এই তিনটা বাহু নিলাম, 4, 3 আর হচ্ছে 5। এখন দেখতে হবে এই দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু থেকে ক্ষুদ্রতর কিনা। তো আমি 4 আর 3 বিয়োগ করছি, 4 আর 3 বিয়োগ করলে আসে 1। এই 1 দেখেন 5 থেকে ছোট, তার মানে প্রথম ক্ষেত্রে এইটুকু ঠিক আছে। এরপরে আমরা দেখব পরের দুইটা বাহু। 5 থেকে 3 বাদ দিলে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয় সবসময়। 5 থেকে 3 বাদ দিলে কি আসবে? আসবে 2। 2 দেখেন এই তৃতীয় বাহু তখন 4, 4 থেকে ক্ষুদ্রতর। সর্বশেষ বাকি আছে কোনটা? 4 আর 5। তো যদি আমি 5 থেকে 4 বাদ দিয়ে আসে 1। 1 দেখেন এই তৃতীয় বাহু, দ্বিতীয় যে বাহুটা আছে এটা হয়ে যাবে তখন তৃতীয় বাহু। তো এই 1 3 থেকে ছোট, তাহলে আমরা বলতে পারি 4 5 3 বা 3 4 5 এই বাহুগুলোর সাহায্যে ত্রিভুজ গঠন সম্ভব। যেটা বিয়োগের সাহায্যে ত্রিভুজ গঠন সম্ভব হবে সেটা যোগের সাহায্য হবে। অর্থাৎ যোগের সাহায্যে আপনি চেক করতে পারেন, আবার চাইলে বিয়োগের সাহায্য চেক করতে পারেন, যে কোনো একটা সাহায্যে চেক করলেই হবে। তো এটা হচ্ছে ত্রিভুজ অঙ্কনের শর্ত। অর্থাৎ ত্রিভুজ আঁকতে গেলে বা ত্রিভুজ হতে গেলে কি কি লাগবে? হয় দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে, অথবা দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হতে হবে। এটা হলে আমরা বলতে পারবো এটার সাহায্যে ত্রিভুজ তৈরি করা যাবে। এখন আমরা যেটা দেখব যে ত্রিভুজ আমরা তৈরি করব, এই ত্রিভুজের মধ্যে বিভিন্ন বিষয় আছে। যেমন আমরা ফার্স্টে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকে, এবং হচ্ছে 3টা শীর্ষবিন্দুতে কি থাকে? আমরা 3টা শীর্ষকোণ দেখতে পাই। এখানে 3টা শীর্ষকোণ আছে। এখন আমরা দেখব যে ত্রিভুজের লম্ব আর মধ্যমাটা কি। ত্রিভুজের লম্ব হচ্ছে এই যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি আমরা লম্ব টানি, মানে 90 ডিগ্রি কোণ করে যদি একটা রেখা টানি, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে লম্ব। আর মধ্যমা হচ্ছে দেখতে হবে এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপরে, যেখানে মধ্যবিন্দু সেখানে হচ্ছে যোগ করতে হবে। এখন আমরা এটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা অন্যভাবে একটু ত্রিভুজটা আঁকি, যেন মধ্যমাটা ভালো করে ধরা পড়ে। ধরেন এটা হচ্ছে একটা ত্রিভুজ। এখন বলেন এখানে মধ্যমাটা কোথায় হবে? মধ্যমাটা হবে, দেখতে হবে ভূমির মধ্যবিন্দু কোথায়। আমরা যদি এখানে মধ্যবিন্দু টানি তাহলে হয়তো আনুমানিক আমরা এখানে পাবো। তারপর আমরা কি করব? শীর্ষবিন্দুর সাথে এটা যোগ করে দিব, দিলে এটা হচ্ছে মধ্যমা। এটা হচ্ছে মধ্যমা, যেটা 90 ডিগ্রি না। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে লম্ব বা উচ্চতা বলতে পারি। এটা হচ্ছে লম্ব বা হচ্ছে উচ্চতা। আমাদের উচ্চতা এটা বেশি কাজে লাগবে, অর্থাৎ এটা হচ্ছে লম্ব দৈর্ঘ্য বা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে মধ্যমা। দেখেন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই দুই ক্ষেত্রে মধ্যমা আর উচ্চতা একই জিনিস হবে। কারণ সমবাহু ত্রিভুজের বাহুগুলো সমান সমান, এবং সমদ্বিবাহু ত্রিভুজের যে মধ্যবিন্দুটা মাঝখানে আসবে, যেখানে মধ্যবিন্দুটা আসবে অর্থাৎ যেখানে আমাদের মধ্যমা পাবো সেখানে আমাদের লম্ব পাবো। কিন্তু বাকি সব ক্ষেত্রে উচ্চতা আলাদা থাকবে, মধ্যমা আলাদা থাকবে। তাহলে উচ্চতাটা কি? উচ্চতা হচ্ছে শীর্ষবিন্দু থেকে যদি আমরা ভূমির উপর লম্ব টানি তাহলে সেটা হচ্ছে উচ্চতা, আর শীর্ষবিন্দু থেকে যদি আমরা বিপরীত বাহুর মধ্যবিন্দু টানি সেটা হচ্ছে মধ্যমা। তো মধ্যমাটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু মধ্যমা নিয়ে কথা বলবো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। দেখেন মধ্যমা নিয়ে কি ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়, বা মধ্যমা নিয়ে আমরা কি ধরনের জিনিস পড়বো। এখানে একটা ত্রিভুজের মধ্যমা থাকবে 3টা। এইটা একটা মধ্যমা। আবার আপনি যদি এইভাবে একটা আঁকেন, এখানে যদি আমরা এই রেখার মধ্যবিন্দু নেই তাহলে একটা মধ্যমা হবে, আবার যদি এই রেখার মধ্যবিন্দু নেই তাতেও একটা মধ্যমা হবে। তো আমরা বলতে পারি প্রথমে মধ্যমানে যে কথাটা বলতে পারি, মধ্যমার বৈশিষ্ট্য বলতে পারেন, সেটা হচ্ছে কি ত্রিভুজের মধ্যমা 3টি। আপনারা একটু নোট করে নেবেন। ত্রিভুজের মধ্যমা হচ্ছে 3টি। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য, আমরা মধ্যমার কথা বললাম। 2 নম্বর হচ্ছে ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজে বিভক্ত করে। অর্থাৎ একটা মধ্যমা কি করবে? ত্রিভুজকে সমান 2টি ক্ষেত্রফলে ভাগ করবে।
একটা মধ্যমা কি করবে, ত্রিভুজকে সমান দুইটি ক্ষেত্রফলে ভাগ করবে। ধরেন আমরা যদি বলি এই সবটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, ধরেন আমি বললাম যে 10 সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার, তাহলে যেখানে মধ্যমা গেল তার একটা অংশ হয়ে যাবে 5, আরেকটা অংশ হয়ে যাবে 5, অর্থাৎ টোটাল যে 10 বর্গমিটার ক্ষেত্রফল ছিল সেটাকে আমরা 2 ভাগে ভাগ করে ফেলবো, অর্ধেক অর্ধেক হয়ে যাবে। তার মানে যেখানেই মধ্যমা যাবে সেখানে ত্রিভুজটা সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। 3 নম্বরটা আমরা লিখে নিব একটু। 3 নম্বরটা লিখে নেবেন, একটি মধ্যমা অন্য মধ্যমাকে 2:1 অন্তর্বিভক্ত করে বা বিভক্ত করে। একটি মধ্যমা আরেকটি মধ্যমাকে 2:1 অন্তর্বিভক্ত করে, অর্থাৎ দুইটা মধ্যমা যখন একটা আরেকটাকে ছেদ করবে তখন 2:1 ভাগ করবে। ধরেন আমি এটা বোঝার জন্য আলাদা করে মধ্যমা চিত্রটা আঁকি। এইখানে ধরেন আমরা একটা মধ্যমা নিলাম, এটা ধরেন একটা মধ্যমা, জাস্ট আমি 2 ভাগে ভাগ করার পর এখানে মধ্যমা নিলাম, তারপর এটাকে 2 ভাগে ভাগ করলাম এই শীর্ষবিন্দু থেকে, তখন আমি কি করব, এটাকে যোগ করব। তো এইখানে আমরা কি পেলাম, দেখলাম যে দুইটা মধ্যমা আছে। তো দুইটা মধ্যমা কি করবে, দুইটাকে 2:1 ভাগ করবে, অর্থাৎ এই পাশে যদি 2 ভাগ থাকে এই পাশে থাকবে 1 ভাগ। তখন এই দিকে বড় দেখতে পাচ্ছি, এই বড়র দিকে হবে 2 ভাগ, এখানে নিচের দিকে হবে 1 ভাগ, অর্থাৎ এমনভাবে ভাগ করবে যেন এদিকে হয় ডাবল, এদিকে হয় অর্ধেক। এখন যদি বলা হয় পরীক্ষায় যে এই যে রেখাটা আছে এই রেখাটা কি হবে, ধরেন বলা আছে এই রেখাটা হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে এটা যখন ভাগ হবে তখন কি হবে, এদিকে হয়ে যাবে 4 ভাগ, এদিকে হয়ে যাবে 2 ভাগ, মানে এমন একটা অনুপাতে ভাগ করবে যেন 2:1 হয়। এখন ধরেন আপনাকে মান দিয়ে বলল যে দুইটা মধ্যমা যখন একটা আরেকটাকে ছেদ করলো তখন এই অংশের মান ধরেন বলে দিল আপনাকে এই অংশের মান হচ্ছে 6, শুধু এই অংশটার মান, এইটুকুর মান বললো 6, বাকিগুলোর মান কত হবে। যদি এটা 6 হয় তাহলে এটা কি হবে, এটা হবে তার অর্ধেক, কারণ আমরা জানি 2:1 ভাগ করবে। যদি এটা 6 হয় এটা কি হবে, তার অর্ধেক হবে। আর এইটার মান যদি আপনাকে বলে দেয়, ধরেন এখানের মান যদি বলে দেয় যে এটা হচ্ছে আপনার কত বললো, এটাকে যে কোনো একটা মান দিল, ধরেন এটা বললো হচ্ছে 2, তাহলে এটা যদি 2 হয় তাহলে এটা হবে তার অর্ধেক, মানে 1 হয়ে যাবে। অর্থাৎ একটা মধ্যমা আরেকটা মধ্যমাকে এমনভাবে ভাগ করবে যেন একটা অংশে বেশি হয়, মানে ডাবল হয়, আর একটা অংশ অর্ধেক হয়। যদি আমরা 3টা মধ্যমা নেই তাহলে কি হবে, দেখেন কিভাবে ভাগ করবে। যদি আমরা 3টা মধ্যমা নেই, ধরেন আমি জাস্ট খুব তাড়াতাড়ি করে 3টা মধ্যমা আঁকি, আঁকার পরে যদি আমরা 3টা মধ্যমাকে এরকম করি, জাস্ট 3টা মধ্যমা যদি আমরা আঁকি, তাহলে দেখা যাবে এই যে 3টা মধ্যমা আমরা নিলাম, এই মধ্যমা 3টা পরস্পরকে 2:1 ভাগ করবে, অর্থাৎ এইটা যদি 2 ভাগ হয় এটা হবে 1 ভাগ, এটা যদি 2 ভাগ হয় এটা হবে 1 ভাগ, এটা যদি 1 ভাগ হয় এটা হবে 2 ভাগ, এটা যদি 2 হয় এটা হবে 1, অর্থাৎ পাশাপাশি দুইটা 2 থাকবে না, পাশাপাশি দুইটা 1 থাকবে না, একটা যদি 2 হয় আরেকটা 1 হবে, একটা 1 হলে পাশেরটা 2 হবে। তো আশা করি আপনারা এই মধ্যমার বিষয়টা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা মধ্যমা থেকে আরেকটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে ভর কেন্দ্র, এটা খুবই ইম্পর্টেন্ট। মধ্যমা থেকে যেটা আসে সেটা হচ্ছে ভর কেন্দ্র, আমরা ভর কেন্দ্র নিয়ে কথা বলবো। এই ত্রিভুজের যে মধ্যমাগুলো আছে, মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে, মানে আমাদের ত্রিভুজের 3টা মধ্যমা যেখানে ছেদ করে সেই বিন্দুটাকে বলা হয় কি, ভর কেন্দ্র। অর্থাৎ ত্রিভুজের মধ্যমা 3টি যেই বিন্দুতে ছেদ করে তাকে কি বলা হয়, ভর কেন্দ্র বলা হয়। আপনারা সংজ্ঞা লিখবেন, ত্রিভুজের মধ্যমা 3টি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে, ভর কেন্দ্র বলে। মধ্যমা 3টি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে, ভর কেন্দ্র বলে। তাহলে মধ্যমা কি, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর যে রেখা টানা হয় সেটাকে বলা হয় মধ্যমা, আর 3টা মধ্যমা যেখানে ছেদ করবে সেটাকে বলা হবে ভর কেন্দ্র। তো আশা করি আপনারা ভর কেন্দ্র বুঝতে পেরেছেন। এই ভর কেন্দ্রের বাইরে যেটা আছে আরেকটা ভর কেন্দ্রের মতোই, সেটা হচ্ছে অন্তকেন্দ্র। তো আপনারা একটু অন্তকেন্দ্রটা লিখে নেন। অন্তকেন্দ্র আছে, অন্তকেন্দ্র হচ্ছে আমরা যদি কোনো একটা ত্রিভুজের অন্তকেন্দ্র আমরা কীভাবে বের করব, ত্রিভুজের যে কোণগুলো আছে, এই যে ত্রিভুজের 3টা কোণ আছে, অর্থাৎ ত্রিভুজের যে 3টা অন্তস্থ কোণ আছে, এই অন্তস্থ কোণগুলোকে যদি আমরা সমান 2 ভাগে ভাগ করি, তাহলে আমরা কি পাবো, কোণের সমদ্বিখণ্ডক পাবো, তাই তো। জাস্ট আমরা এটা একটু ডানে সরে গেছে, আমরা যদি ত্রিভুজের অন্তস্থ কোণগুলোকে সমান 2 ভাগে ভাগ করি তাহলে আমরা 3টা কি পাবো, কোণের সমদ্বিখণ্ডক পাবো। এই যে কোণের সমদ্বিখণ্ডকগুলো পেলাম, কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করবে তাকে বলা হবে অন্তকেন্দ্র। কি বলবো আমরা, ত্রিভুজের
কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে, ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলা হবে? অন্তঃকেন্দ্র বলা হবে। ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করবে তাকে বলা হবে অন্তঃকেন্দ্র। এরপরে দেখেন, এরপর আমরা দেখব পরিকেন্দ্র। পরিকেন্দ্র হচ্ছে, আমি একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজ নেওয়ার পর আমরা কি করব, এইখানে এই যে বাহুটা আছে, বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করব, বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করব। ভাগ করার পরে আমরা এখানে কি করব? লম্ব টানবো। এখানে কি করব? লম্ব টানবো। এখানে আমরা সমান দুই ভাগে ভাগ করার পর একটা লম্ব টানবো। এখানে আমরা সমান দুই ভাগে ভাগ করার পর একটা লম্ব টানবো, মানে 90 ডিগ্রি যেভাবে হবে আর কি। আমি তো ফ্রি হ্যান্ড আঁকছি, যদি আমরা স্কেল ক্যালকুলেটর দিয়ে আঁকতাম, মানে স্কেল কম্পাস দিয়ে আঁকতাম বা অন্য কোনোভাবে আঁকতাম, তাহলে দেখা যেত হচ্ছে এগুলো আর একটু ভালো দেখা যেত। তো আমরা দেখতে পাচ্ছি যে লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ আমরা এই ভূমির উপর কি করেছি? মধ্যবিন্দু থেকে একটা লম্ব টেনেছি, অর্থাৎ আমরা বলছি যে এটা হচ্ছে, এই বাহুটা হচ্ছে, এই বাহুটার লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ এই রেখাটা হচ্ছে নিচের রেখার লম্ব দ্বিখণ্ডক। কেন লম্ব দ্বিখণ্ডক? আমরা প্রথমে হচ্ছে বাহুটাকে দুই ভাগে ভাগ করেছি, তারপর সেখান থেকে লম্ব টেনেছি। তো আমরা বলতে পারি যে এই ত্রিভুজের যে লম্ব দ্বিখণ্ডক আছে, অর্থাৎ তিনটা যে লম্ব দ্বিখণ্ডক আছে, ত্রিভুজের তিনটি লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ ভূমির ক্ষেত্রে বা আমরা যদি অন্যান্য বাহুগুলো বলি, অর্থাৎ ত্রিভুজের যে তিনটা বাহু আছে, তিনটা বাহুর যে লম্ব দ্বিখণ্ডকগুলো আছে সেগুলো যে বিন্দুতে ছেদ করবে, ত্রিভুজের তিনটি বাহুর যে লম্ব দ্বিখণ্ডক আছে সেগুলো যে বিন্দুতে ছেদ করবে তাকে বলা হবে পরিকেন্দ্র। আপনারা লিখে নেন যে ত্রিভুজের তিনটি বাহুর যে লম্ব দ্বিখণ্ডকগুলো আছে সেগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয়, কি বলা হয়? পরিকেন্দ্র বলা হয়। তো এই পরিকেন্দ্র বা হচ্ছে অন্তঃকেন্দ্র, এখান থেকে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে, এটাকে আমি লম্ব ত্রিখণ্ডক বলতে পারি, তিনটা আছে, হ্যাঁ তিনটা বলতে পারি, লম্ব ত্রিখণ্ডক বলতে পারি। তো একটু প্রশ্নগুলো শুনেন, আমাদের এখানে শীটের মধ্যে প্রশ্নের যে নম্বর আছে, আমি আপনাদের শীট থেকে প্রশ্নের নম্বরগুলো বলছি। তো আচ্ছা, আমাদের এখানে যে প্রশ্নের নম্বর হচ্ছে এখানে 22 নম্বর, একটু ভালো করে শুনবেন। বলা আছে যে কোন ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলা হয়? তো তিনটা কোণের, আমরা একটু আগে দেখেছি, তিনটা কোণের সমদ্বিখণ্ডক হলে সেটাকে আমরা বলি অন্তঃকেন্দ্র। তাহলে অ্যান্সার হচ্ছে অন্তঃকেন্দ্র। তারপর বলেছে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু মানে হচ্ছে মধ্যমা। প্রশ্নে বলা হয়েছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর, বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর যে অঙ্কিত রেখা আছে তাকে কি বলে? তো আমরা জানি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর যে অঙ্কিত রেখা আছে তাকে বলা হয় মধ্যমা। এটা হচ্ছে আমাদের 23 নম্বর আছে। 24 নম্বরে বলা আছে ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? ভরকেন্দ্র বলে। এটা আমরা দেখেছি। তো তারপর হচ্ছে পরিকেন্দ্রের কথা বলা আছে যে ত্রিভুজের বাহুত্রয়ের, মানে তিনটা বাহুর লম্ব ত্রিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? তাকে বলা হয় পরিকেন্দ্র। অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহু থেকে যে আমরা হচ্ছে বাহুর মাঝখানে ভাগ করে যে লম্বগুলো পাই সেগুলোকে কি বলা হয়? লম্বকেন্দ্র বলা হয়। এরপরে আরেকটা আছে, মানে এটা যে বলা হয় পরিকেন্দ্র, আরেকটা আছে হচ্ছে এখানে লম্বকেন্দ্র। তো আমরা লম্বকেন্দ্রকে দেখে ফেলি। আপনারা একটু একটা জিনিস খেয়াল করবেন, এই চারটা জিনিসের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে, তো এটা একটু মিলিয়ে পড়বেন, অর্থাৎ যখন পড়েন তখন যেন হচ্ছে আলাদা করতে পারেন কোনটা কি। এই জন্য চারটাকে আপনি হচ্ছে একসাথে করে পড়বেন। তো আমি যদি একটা ত্রিভুজ নেই, তো ত্রিভুজের আমি যদি শীর্ষবিন্দু থেকে লম্ব টানি তাহলে এটা কি পাওয়া যাবে? এটা হচ্ছে উচ্চতা পাওয়া যাবে। তো এরকম লম্ব যদি এখান থেকে একটা লম্ব টানি, আবার যদি এখান থেকে একটা লম্ব টানি, তাহলে এই লম্বগুলো যে বিন্দুতে ছেদ করবে, লম্বগুলো যে বিন্দুতে ছেদ করবে সেটাকে বলা হবে লম্বকেন্দ্র। অর্থাৎ আমরা কি বলবো? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যে লম্ব টানবো, তো এরকম তিনটা লম্ব যে বিন্দুতে ছেদ করবে সেটাকে বলা হবে লম্বকেন্দ্র। তার মানে আমরা বলতে পারি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যে লম্ব রেখা টানা হবে, তো লম্ব রেখাগুলো যে বিন্দুতে ছেদ করে সেগুলোকে কি বলা হবে? সেটার ছেদ বিন্দুটাকে বলা হবে লম্বকেন্দ্র। তো এই ধারণাটা যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার জাস্ট এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে আপনার কোনটা অন্তঃকেন্দ্র, কোনটা পরিকেন্দ্র, কোনটা লম্বকেন্দ্র, এই ধরনের প্রশ্ন করে। তো আপনার যদি এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনি খুব ইজিলি হচ্ছে এটা অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল আমাদের শিটে এইগুলো নিয়ে প্রশ্ন। তো মধ্যমা নিয়ে যে ধরনের প্রশ্ন আসতে পারে আমি একটু আগে বলেছি যে যদি একটা বাহু দেওয়া থাকে তাহলে আরেকটা বাহু কী হবে? তার অর্ধেক হবে। আবার যদি ছোট অংশটা দেওয়া থাকে আরেকটা অংশ কী হবে? তার ডাবল হবে। তো এইটা আপনারা একটু মাথায় রাখবেন। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমি ত্রিভুজ নিয়ে কথা বলছিলাম, তো ত্রিভুজের আমরা এখানে অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র এগুলোতে চলে এসেছি। তো এখন আমরা ত্রিভুজের যে অংশটা দেখবো সেটা হচ্ছে ত্রিভুজ
আঁকতে গেলে কোন কোন জিনিসগুলো দরকার, অর্থাৎ ত্রিভুজ আঁকতে গেলে বা কোন কোন বৈশিষ্ট্য দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব। তো ত্রিভুজ আঁকা কখন সম্ভব, অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্য দেয়া থাকলে ত্রিভুজ অঙ্কন সম্ভব, অর্থাৎ ত্রিভুজ অঙ্কন করতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদের দেয়া থাকতে হবে বা জানা থাকতে হবে। ত্রিভুজ অঙ্কন করতে গেলে কোন বিষয়গুলো জানা প্রয়োজন বা কোন বিষয়গুলো দেয়া থাকবে, ঠিক আছে, কোন বিষয়গুলো জানা প্রয়োজন। আমরা এইভাবে লিখলে হয়তো আমাদের মনে থাকবে বা বুঝতে সুবিধা হবে। তো আমরা যদি সহজ কথায় বলি যে ত্রিভুজ আঁকতে গেলে কোন কোন জিনিসগুলো, অর্থাৎ কোন বাহুটা দেয়া থাকবে, কোনগুলো দেয়া থাকবে, কোনগুলো দেয়া থাকলে আমরা বাহু মিলিয়ে আমরা ত্রিভুজ আঁকতে পারবো, কোনগুলো দেওয়া না থাকলে আমরা আঁকতে পারবো না, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। তো ত্রিভুজ যখন আঁকতে যাবেন, হয় আপনাকে এখানে প্রত্যেকটা অপশনই হচ্ছে আলাদা আলাদা, আপনি যে কোনো একটা অপশন নিলে আঁকতে পারবেন। যদি আপনাকে 3টা বাহু দেওয়া থাকে, যদি আপনাকে বলে দেয় 3 বাহু দেওয়া আছে, 3 বাহু দেওয়া থাকলে কি করা যাবে, ত্রিভুজ আঁকা সম্ভব। 3 বাহু দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন সম্ভব। এখন দেখেন, তো ত্রিভুজ আঁকা সম্ভব কখন, যখন হচ্ছে ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকবে, অর্থাৎ 3টা বাহু প্রয়োজন হবে। যদি 3টা বাহু দেওয়া থাকে তাহলে আমরা ত্রিভুজ আঁকতে পারবো। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে, যদি আপনাকে 2 বাহু দেওয়া থাকে, ঠিক আছে, আপনারা এখানে চাইলে আরেকটা অবলিক দিয়ে যেটা লিখতে পারেন, ঠিক আছে, কখন ত্রিভুজ আঁকা সম্ভব। জাস্ট আপনাদের মনে রাখার সুবিধার জন্য আপনারা পাশে অবলিক দিয়ে লিখেন কখন ত্রিভুজ আঁকা সম্ভব, বা কোন বাহুগুলো দেওয়া থাকলে বা কোন মানগুলো দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন সম্ভব। এভাবে যদি লিখেন তাহলে আপনাদের মনে থাকবে, আপনারা 2টাই লিখে রাখতে পারেন, কখন ত্রিভুজ অঙ্কন সম্ভব। তো দেখেন 3টে বাহু দেওয়া থাকলে আপনি ত্রিভুজ আঁকতে পারবেন। আপনাকে 3টে বাহু দিয়ে বললো ত্রিভুজ আঁকেন, আপনি কিন্তু জাস্ট 3টে বাহু নিয়ে একটা বাহু নিলেন, এখানে একটা বাহু নিলেন, এখানে একটা বাহু নিলেন, 3টে বাহু মিলে আপনি কি করতে পারবেন, ত্রিভুজ আঁকতে পারবেন। 2 বাহু দেওয়া থাকলে ও তাদের অন্তর্ভুক্ত কোণ, 2 বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণকে আমরা একটু দেখে নিই। 2 বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে, অর্থাৎ 2টা বাহু দেওয়া আছে, তার সাথে তাদের একটা মধ্যবর্তী কোণ দেওয়া আছে। ধরেন এই 2টা বাহু দেওয়া আছে, 2টা বাহু দেওয়া আছে আর তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এইটা। তো যদি এরকম দেওয়া থাকে তাহলে আপনি ত্রিভুজ আঁকতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে 2 বাহু ও তাদের বিপরীত কোণ যদি দেওয়া থাকে তাহলে আপনি ত্রিভুজ আঁকতে পারবেন। 2 বাহু ও তাদের বিপরীত কোণ, যদি 2টা বাহু দেওয়া থাকে ও তাদের বিপরীত কোণ দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন, ত্রিভুজ আঁকতে পারবেন। তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, হ্যাঁ ত্রিভুজ আঁকা সম্ভব হবে। যদি 2টা বাহু দেওয়া থাকে, তাদের বিপরীতে একটা কোণ দেওয়া থাকে তাহলে কি করা যাবে, ত্রিভুজ আঁকা সম্ভব হবে। এরপরে দেখেন যেটা আমি বলছি 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে, যদি একটা বাহু আর 2টা কোণ দেওয়া থাকে, একটা বাহু দেওয়া থাকবে আর 2টি যদি কোণ দেওয়া থাকে, একটা বাহু আর 2টি কোণ দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব। শুধু একটা বাহু আর সাথে যদি 2টা কোণ দেওয়া থাকে তাহলে কি ত্রিভুজ আঁকা সম্ভব। তো আপনারা লিখবেন যে এক বাহু ও 2টি কোণ দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব। এই 4টা জিনিসের যে কোনো একটা দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যাবে। এর বাইরে ধরেন যদি 3টা কোণ দেওয়া থাকে, ধরেন শুধু 3টা কোণ দেওয়া থাকে তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব না। আপনারা নোট লিখবেন, 3টি কোণ দেওয়া থাকলে, শুধু 3টি কোণ দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। 3টি কোণ দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, এটা আপনারা নোট করে লিখে রাখেন যে 3টি কোণ দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। 3টি কোণ দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। এখন আমরা দেখব ত্রিভুজের সর্বসমতা। ত্রিভুজের সর্বসমতা, সর্বসমতা মানে হচ্ছে, আমরা জানি সর্বসম তখনই হয় যদি একটা ত্রিভুজের সব বাহু অন্য ত্রিভুজের সব বাহুর সাথে মিলে যায়, এবং একটা ত্রিভুজের সব কোণ অন্য ত্রিভুজের সব কোণের সাথে মিলে, ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে অন্যান্য ক্ষেত্রফল অন্য ত্রিভুজের ক্ষেত্রফলে মিলবে, এবং অন্যান্য যত বিষয় আছে, ক্রাইটেরিয়া আছে, সব যদি সমান হয় তখন আমরা বলবো একটা ত্রিভুজ অন্য ত্রিভুজের সর্বসম। সর্বসম হওয়ার শর্ত কি, শর্তগুলো এখন আমরা দেখব। তো 2টা ত্রিভুজ তখনই সর্বসম হবে। সর্বসম মানে হচ্ছে 2টা ত্রিভুজ সব দিক থেকে সমান, কোণের দিক থেকে সমান, বাহুর দিক থেকে সমান, ক্ষেত্রফলের দিক থেকে সমান, যত ধরনের মেজারমেন্ট করা সম্ভব যদি সব দিক থেকে সমান হয় তখন আমরা বলবো ত্রিভুজ 2টা সর্বসম। তো এখানে দেখেন ত্রিভুজ 2টা সর্বসম হওয়ার শর্ত কি, যদি একটা ত্রিভুজের 2 বাহু ও তাদের যে কোণ আছে, আর একটা ত্রিভুজের 2 বাহু ও তাদের কোণ যদি সমান হয়, লিখব 2 বাহু
দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ সমান হলে, অর্থাৎ একটা ত্রিভুজের দুইটা বাহু, ধরেন এখানে দুইটা বাহু দেওয়া আছে, এই দুইটা বাহু সমান, প্রথমটা সমান হচ্ছে এই প্রথমটা, তারপর এই ভূমিটা হচ্ছে এই ভূমির সমান, আর তাদের মধ্যবর্তী যে কোণ আছে বা অন্তর্ভুক্ত যে কোণ আছে সেই কোণ দুইটাও সমান। যদি সমান হয় তাহলে সব দিক থেকে তারা সমান হবে। যেমন আমি এই বাহুর কথা সমান বলি নাই, অটোমেটিক এই বাহু সমান হয়ে যাবে, এটার ক্ষেত্রফল সমান হয়ে যাবে, মানে যত দিক থেকে যত অ্যাঙ্গেল বা যত বাহু আছে সব দিক থেকে তারা সমান হয়ে যাবে। যেমন আমি এই কোণের কথা বলি নাই, তখন এই কোণ আর এই কোণ অটোমেটিক সমান হয়ে যাবে। তার মানে যদি দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ অন্য ত্রিভুজের দুই বাহু তাদের অন্তর্ভুক্ত কোণের সমান হয়, তখন আমরা বলবো ত্রিভুজ দুইটা সর্বসম হবে। এরপরে দেখেন 2 নম্বর হচ্ছে, এইটা ছিল দুই বাহু ও একটা কোণ। আমরা যদি বলি দুই কোণ ও এক বাহু, অর্থাৎ দুইটা কোণ যদি সমান হয়, ধরেন এই কোণটা আর এই কোণটা সমান, মানে এই কোণের সাথে এই কোণের সমান, আবার এই কোণের সাথে এই কোণের সমান, এবং হচ্ছে তাদের একটা বাহু সমান। তো দুই কোণ ও এক বাহু সমান হলো, অর্থাৎ একটা ত্রিভুজের দুই কোণ অন্য ত্রিভুজের একটা বাহু সমান হলে তখন আমরা বলবো ত্রিভুজ দুইটা সর্বসম হবে। তো আমাদের শীটে এই ধরনের কিছু প্রশ্ন আছে, আপনার প্রশ্ন করবে যে কখন ত্রিভুজ দুইটা সর্বসম হবে, কখন ত্রিভুজ দুইটা সর্বসম হবে না, এভাবে বলতে পারে। আবার হচ্ছে বলবে যে নিচের কোণটি সর্বসম হবার শর্ত, আবার বলবে নিচের কোণটি সর্বসম হবার শর্ত নয়, এভাবে করে আপনাদের প্রশ্ন দিতে পারে। তো আমরা দুইটা দেখলাম। এরপরে যে বৈশিষ্ট্য আছে, যদি আমরা বলি যে একটা ত্রিভুজের তিন বাহু অন্য ত্রিভুজের তিন বাহু সমান, একটির তিন বাহু অন্যটির তিন বাহু সমান হলে, বা তিন বাহু সমান হলে, ডিরেক্ট যদি আমরা লিখতে চাই আমরা বলতে পারি তিন বাহু সমান হলে, অর্থাৎ তিন বাহু সমান মানে হচ্ছে একটির তিন বাহু অন্যটির তিন বাহুর সমান হলে তখন আমরা বলবো ত্রিভুজ দুটি সর্বসম। সর্বশেষ হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আসলে মূলত আমাদের বৈশিষ্ট্য এই তিনটাই, এটা হচ্ছে আমাদের মূল বৈশিষ্ট্য। তবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইখানে একটা বৈশিষ্ট্য জোড়াতালি দিয়ে বানানো যায়। যেমন দেখেন বলা আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় দেখেন, যদি আমরা দুইটা সমকোণী ত্রিভুজ কম্পেয়ার করি, তখন দেখা যাবে যে অটোমেটিক দুইটা কোণ এমনিতেই সমান, অর্থাৎ এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, অটোমেটিক এটা কিন্তু সমান। আর যদি সাথে এখানে বলা ছিল যে একটা কোণ আর যদি দুইটা বাহু সমান হয়, অর্থাৎ যদি এখানে একটা কোণ অটোমেটিক সমান হয়েই থাকে তখন আমাদের বাকি থাকবে শুধু দুইটা বাহু। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অটোমেটিক কি হয়, কোণ সমান থাকে, তখন আমাদের দরকার হবে অন্য যে কোনো দুইটা বাহু, অর্থাৎ এই বাহুটা সমান যদি এই বাহুটা হয় এবং এই বাহুটা সমান যদি এই বাহুটা হয়, তখন আমরা কোণের কথা আর বলা লাগবে না, অটোমেটিকই কি হবে, বাহু দুইটি সমান হলেই ত্রিভুজ দুইটা সর্বসম হবে। কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোণ দুইটা তো এমনিতেই সমকোণ। তাহলে আমরা লিখব কি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটি বাহু সমান হলে, কি হবে, ত্রিভুজ দুইটি সর্বসম হবে। কারণটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এমনিতেই একটা কোণ অটোমেটিক সমান আছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে 1 নম্বর যে বৈশিষ্ট্য আছে যে দুই বাহু অন্তর্ভুক্ত কোণ, এটাই মূলত 4 নম্বর বৈশিষ্ট্য। কারণ এখানে দুইটা বাহু আছে আর অটোমেটিক আগে থেকে একটা কোণ সমান আছে, তার মানে এই দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ সমান হলে এটাই হচ্ছে আমাদের 1 নম্বর এবং এটাই হচ্ছে আমাদের 4 নম্বর। 4 নম্বরটা হচ্ছে শুধু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে যদি এমন হয়, অর্থাৎ আমরা এখানে বলেছি দুই বাহু আরেকটা কোণ অথবা দুই কোণ এক বাহু, যদি এরকম হয় বা তিন বাহু সমান আমরা বলেছি, বাকি আছে যেটা সেটা হচ্ছে তিনটা কোণের কথা আমরা বলি নাই, অর্থাৎ দুইটা বাহুর কথা বলেছি, আমরা হচ্ছে তিনটা কোণের কথা বলি নাই। যদি এক ত্রিভুজের তিন কোণ অন্য ত্রিভুজের তিন কোণের সমান হয় তাহলে কি হবে না, ত্রিভুজ দুইটা সর্বসম হবে না, এটা মনে রাখতে হবে। একটা ত্রিভুজের তিন কোণ অন্য ত্রিভুজের তিন কোণের সমান না হলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে না। তো লাস্ট যে জিনিসটা বললাম যে একটি ত্রিভুজের তিন কোণ অন্য ত্রিভুজের তিন কোণের সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে না, এটা হচ্ছে ব্যতিক্রম, একটু মনে রাখতে হবে। একটি তিন কোণ লিখে রাখেন, এটা নোট, একটির তিন কোণ
অন্যটির 3 কোণের সমান হলে একটির 3 কোণ অন্যটির 3 কোণের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে না। এটা হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ 3টা কোণ সমান হলেই, একটা ত্রিভুজের 3 কোণ অন্য ত্রিভুজের 3 কোণের সমান হলেই ত্রিভুজ দুটো সর্বসম হবে না। কি হবে? সদৃশ্যকোণী ত্রিভুজ হবে, অর্থাৎ এরা কোণের দিক থেকে মিল থাকবে, ওদের কোণের দিক থেকে সদৃশ্য হবে, বাহুর দিক থেকে সদৃশ্য নাও হতে পারে। এরা কি হবে? সদৃশ্যকোণী ত্রিভুজ হবে। মানে একটা ত্রিভুজের 3 কোণ অন্য ত্রিভুজের 3 কোণের সমান হলে, একটি ত্রিভুজের 3 কোণ অন্য ত্রিভুজের 3 কোণের সমান হলে তখন ত্রিভুজ দুটো কি হবে? ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম হবে না, কিন্তু সদৃশ্যকোণী ত্রিভুজ হবে। ত্রিভুজ দুটো কি হবে? সদৃশ্যকোণী ত্রিভুজ হবে। এটা হচ্ছে নোট। এইটা হচ্ছে ব্যতিক্রম বৈশিষ্ট্য। যদি আপনাকে বলে যে হচ্ছে কখন ত্রিভুজ দুটি সর্বসম হবে না, তখন আপনি এই বৈশিষ্ট্যের কথা বলবেন। অপশনে যদি থাকে তাহলে আপনার অপশন থেকে এটা পিক করে নিতে হবে। এখন আমরা দেখব ত্রিভুজের প্রকারভেদ। আমরা এখন দেখব ত্রিভুজের প্রকারভেদ। তো ত্রিভুজের প্রকারভেদ মানে হচ্ছে ত্রিভুজকে আমরা কিভাবে ভাগ করতে পারি। এখন ভাগ করার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে আমরা কোণের হিসাব করে ভাগ করতে পারি, আবার হচ্ছে বাহুর হিসাব করে ভাগ করতে পারি। যেমন আমরা যদি বাহুবেদে হিসাব করি, আমরা যদি বাহুবেদে ভাগ করি, তো বাহুবেদে ত্রিভুজ কয় ধরনের? বাহুবেদে ত্রিভুজ 3 ধরনের। বাহুবেদে ত্রিভুজ 3 ধরনের, অর্থাৎ 3 প্রকারের। কি কি? একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আরেকটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আরেকটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। যদি আমরা বাহুর দিক থেকে চিন্তা করি তাহলে ত্রিভুজ হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ যেখানে 3টা বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে 2টা বাহু সমান, আর বিষমবাহু ত্রিভুজ যেখানে একটা বাহু সমান না। এখন আমরা এই 3টা ত্রিভুজ নিয়ে একটু কথা বলবো বিস্তারিত। যেখানে সমবাহু ত্রিভুজটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাকে ভালো করে পড়তে হবে। তো ফার্স্টে আমরা লিখবো সমবাহু ত্রিভুজ, তারপর আমরা যাব সমদ্বিবাহু ত্রিভুজ, তারপর যাব বিষমবাহু ত্রিভুজে। তো সমবাহু ত্রিভুজের মধ্যে যে জিনিসটা আমরা দেখব, সমবাহু ত্রিভুজে যেটা হবে সেটা হচ্ছে এই সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান। আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান, এটা লিখে নেবেন আপনারা। সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান, অর্থাৎ আমি এখানে আঁকতে পেরেছি কিনা জানি না, জাস্ট আপনারা একটু সুন্দর করে আঁকবেন। যেখানে 3টা বাহু সমান দেখা যাবে, এই বাহুটা সমান, তারপর হচ্ছে এই বাহুটা সমান। অর্থাৎ একটা বাহু যদি এ হয় তাহলে সবগুলো বাহু হচ্ছে এ হবে, একটা যদি 5 হয় সবগুলোই 5 হবে। এখানে কোণের যে বিষয়টা সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা কোণ সমান, যেহেতু বাহুগুলো সমান প্রত্যেকটা কোণও কী হবে? সমান হবে। আমরা জানি, পড়েছিলাম কোণের ক্লাসে, যে ত্রিভুজের 3টা অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ ভিতরে যে কোণগুলো আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কত করে? 3টা মিলে হচ্ছে 180 ডিগ্রি। তো যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে 180টা সমান 3 ভাগে ভাগ হচ্ছে। যদি আমরা 180কে সমান 3 ভাগে ভাগ করি তাহলে কী হবে? প্রত্যেকটা কোণ হবে 60 ডিগ্রি করে। তাহলে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ মানে অন্তস্থ কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। এটা লিখতে হবে পরীক্ষায়, এটা আসে। সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান 60 ডিগ্রি, প্রতিটি বহিস্থ কোণের মান 120 ডিগ্রি। দেখেন এই সবটা কোণ হচ্ছে 180, 180 থেকে যদি আমরা 60 বাদ দিই পাওয়া যাবে 120, 180 থেকে যদি আমরা 60 বাদ দিই পাওয়া যাবে 120। তো এরকম প্রত্যেকটা বহিস্থ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি করে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা লিখব, প্রতিটি অন্তস্থ কোণের মান 60 ডিগ্রি এবং প্রতিটি বহিস্থ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি করে। এটা আমরা লিখে নিব। এরপরে আমরা দেখব ক্ষেত্রফল। তো ত্রিভুজের যে পরিসীমা আছে, দেখেন এটা একটু বলে রাখি, ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল। এটা যে কোনো ত্রিভুজ হোক না কেন, পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল, 3 বাহুর যোগফল। এখন সমবাহু ত্রিভুজের সব বাহু তো সমান, অর্থাৎ প্রত্যেকটাই কি? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা যদি আমি এ ধরে নিই যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু হচ্ছে এ, তাহলে পরিসীমা কি হবে? 3a, মানে 3 বাহুর যোগফল। ক্ষেত্রফলটা তাহলে কি হবে? ক্ষেত্রফলটা হচ্ছে, দেখেন কি হবে, সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে √3/4 a স্কয়ার। সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে √3/4 a স্কয়ার। অর্থাৎ এর মান দেয়া থাকলে এখান থেকে আপনি কি করতে পারবেন? ক্ষেত্রফল বের করতে পারবেন। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, যদি এর মান দেওয়া থাকে সেখান থেকে আপনি ক্ষেত্রফল বের করে নিতে পারবেন। আমাদের শীটে আমরা দেখি সমবাহু ত্রিভুজ থেকে কী ধরনের ম্যাথ
প্রিভিয়াস যে জবের এক্সামগুলো সেখান থেকে এসেছে। তো এই সমবাহু ত্রিভুজ যে পার্টটা আছে, তো সমবাহু ত্রিভুজ থেকে যে ধরনের ম্যাথ আসতে পারে আপনার হচ্ছে এখান থেকে ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথ আসতে পারে, তারপর হচ্ছে আপনার ক্ষেত্রফল দিয়ে বাহু বের করতে বলতে পারে, তারপর হচ্ছে বাহু দিয়ে ক্ষেত্রফল বের করতে বলতে পারে, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমরা শিটে যে জিনিসটা খেয়াল করে দেখবো যে শিটের মধ্যে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে সমকোণী ত্রিভুজ থেকে, কারণ পরীক্ষায় সমকোণী ত্রিভুজ থেকে বেশি প্রশ্ন আসে। তারপর কিছু প্রশ্ন থাকবে হচ্ছে সমবাহু ত্রিভুজ থেকে, আর কিছু প্রশ্ন থাকবে হচ্ছে আপনার সমদ্বিবাহু ত্রিভুজ থেকে। তো আমরা একটু দেখি আমাদের এখানে কি কি প্রশ্ন দেওয়া আছে। দেখেন আমি একটু আচ্ছা এটাই মেবি। আচ্ছা, এখানে বলা আছে যে প্রথম যে সমবাহু ত্রিভুজ নিয়ে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। যেমন বলা আছে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, এটা হচ্ছে আমাদের 39 নাম্বার প্রশ্ন, না সরি 39 না, এটা হচ্ছে একটু পেজটা আমার উল্টাপাল্টা হয়ে গেছে পেজটা। আচ্ছা, এটা হচ্ছে 19 নম্বর প্রশ্ন, সরি 19 নম্বর প্রশ্ন। বলা আছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? ঠিক আছে, বলা আছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? তো আমরা বাহুর দৈর্ঘ্য যদি জানি 4 সেন্টিমিটার, আমরা কি করব, এইখানে এর জায়গায় বাহুর দৈর্ঘ্য বসাবো। যদি আমরা এখানে বাহুর দৈর্ঘ্য বসাই তাহলে কিন্তু ক্ষেত্রফলটা ইজিলি পেয়ে যাব। তো দেখেন এখানে 4 যদি কাটি, 4 স্কয়ার মানে হচ্ছে 2টা 4 আছে, কাটলে একটা 4 থাকবে, অ্যান্সার হবে 4√3। এটা হচ্ছে প্রিভিয়াস প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের কোনো একটা জব এক্সামে এসেছিল, কিন্তু এই প্রশ্নটাকে আমরা ঘুরিয়ে দিব, কারণ হচ্ছে বিসিএস এর যে প্রশ্নগুলো আসে সেগুলো একটু ঘোরানো থাকে। আমরা যদি এটাকে ঘোরাই, আমি আপনাকে প্রশ্নে বললাম এভাবে যে নতুন প্রশ্ন, একটু লিখে নেন প্রশ্নটা, এগুলো শিটে নাই, আপনারা একটু লিখে নেবেন যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি 4√3 হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত? আমাদের এই প্রশ্নটা ছিল বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল কত। এখন ক্ষেত্রফল দেওয়া আছে, বাহু কত বের করতে হবে। কি বলা আছে প্রশ্নে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 4√3, বের করতে হবে বাহুর দৈর্ঘ্য কত। তো এই যে দেওয়া আছে আপনার 4√3, অর্থাৎ ক্ষেত্রফল যেটা দেওয়া আছে 4√3, সেখান থেকে আমরা কিন্তু বাহুটা বের করে নিতে পারি। কিভাবে? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4a²। এটা আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। এখন এই যে ক্ষেত্রফল √3/4a², এটার মান আমাদের প্রশ্নে দেওয়া হচ্ছে কত, 4√3। এটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া হচ্ছে 4√3। এখন আমরা এখান থেকে a এর মানটা বের করতে পারি, কারণ এখানে a হচ্ছে আননোন। দেখেন এটা কিভাবে বের করবো, আমরা দুই পাশ থেকে √3 বাদ দিতে পারি। বাদ দিলে কি থাকে, এখানে থাকে a², আর 4টা এখানে ভাগ আছে, ওপাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এই 4 ওপাশে গেলে 4 4 হয়ে যাবে 16। তাহলে আমরা পেলাম a² সমান 16, a সমান আসবে কত, 4। দুই পাশে বর্গমূল করলে a সমান আসবে 4। তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল 4, সেখান থেকে আমরা ক্ষেত্রফল বের করেছিলাম একটু আগে 4√3। এখন ক্ষেত্রফল দেওয়া আছে 4√3, সেখান থেকে আমরা বাহু বের করলাম হচ্ছে 4। এই ধরনের প্রশ্ন হচ্ছে পরীক্ষায় আসতে পারে, এটা ইম্পর্টেন্ট। এখন যদি বলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 4 হয় তাহলে পরিসীমা কত? পরিসীমা কি ছিল, 3 বাহুর যোগফল। তাহলে 4টা মানে 4 যদি আমরা 3 বার যোগ করি তাহলে 3 4 12, অর্থাৎ পরিসীমা হচ্ছে 12। এভাবে পরিসীমা চাইতে পারে, আবার পরিসীমা দিয়ে বলতে পারে ক্ষেত্রফল কত। আমাকে প্রশ্নে বলে দিল, ধরেন এরকম করে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 12, ক্ষেত্রফল কত। তাহলে পরিসীমা যদি 12 হয়, মানে 3 বাহুর যোগফল যদি 12 হয়, প্রত্যেকটা বাহু কত করে? প্রত্যেকটা বাহু হচ্ছে, যদি আমরা এটাকে 3 দিয়ে ভাগ করি, প্রত্যেকটা বাহু পাওয়া যাবে 4। প্রশ্নে বলা আছে সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি 12 হয়, মানে 3 বাহুর যোগফল যদি 12 হয়, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে আমরা কি করবো, এখানে আমরা হচ্ছে 3 বাহুর যোগফল থেকে প্রত্যেকটা বাহু বের করে নিব, সেখান থেকে আমরা ক্ষেত্রফল বের করবো। এর মান যদি বসিয়ে দেই, অর্থাৎ বাহুর মান যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু ক্ষেত্রফলটা বের হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সমবাহু ত্রিভুজ থেকে এইভাবে করে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। এরপরে দেখি আমাদের সমবাহু ত্রিভুজ থেকে আর কোনো প্রশ্ন আছে কিনা। তো সমবাহু ত্রিভুজ থেকে আপনার যে ধরনের প্রশ্নগুলো, এর বাইরে যে ধরনের প্রশ্ন আসে, সেগুলোর মধ্যে ধরেন এরকম বলতে পারে যে যদি আমরা সমবাহু ত্রিভুজের বাহুকে যদি বাড়াই, অর্থাৎ যদি আমরা সমবাহু ত্রিভুজের বাহুকে বাড়াই,
তাহলে কি হবে, ধরেন একটা ক্ষেত্রফল দেওয়া আছে, হ্যাঁ বলা আছে ধরেন একটা ক্ষেত্রফল যে √3/4a², এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বলেছে যদি বাহুর দৈর্ঘ্য বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল এত বেড়ে যায়, যদি বাহুর দৈর্ঘ্য বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল এতটুকু বেড়ে যায়। ধরেন আমাকে বলে দিল যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি 1 মিটার বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল এত বেড়ে যায়। অর্থাৎ আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। এখন বলেছে যদি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল কী হয়ে যাবে, বেড়ে যাবে। এখন বাহুর দৈর্ঘ্য যদি বাড়ানো হয় তাহলে আমরা কী করব, বাহুর দৈর্ঘ্যটা বাড়ায় নিব, অর্থাৎ আমরা এর জায়গায় a+1 লিখে নিব। যদি বলা হয় যে এটা হচ্ছে আগের ক্ষেত্রফল তাহলে আমরা লিখলাম √3/4a² ধরে নিলাম। এখন যদি বলা হয় বাহুর দৈর্ঘ্য বেড়ে গেলে 1 মিটার বেড়ে গেলে, তখন বেড়ে গেলে ক্ষেত্রফলটা কী হবে, a+1। তখন আপনাকে প্রশ্নে শর্ত দিবে যে যদি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বেড়ে যায় তাহলে ক্ষেত্রফলও বেড়ে যাবে। তো বাহুর দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে বাহুর দৈর্ঘ্য বাড়ার পরে আসলো এটা √3/4a+1² বাড়ার পরে আসলো ক্ষেত্রফল এইটা, আগের ক্ষেত্রফল ছিল এইটা। এখন প্রশ্নে আপনাকে যে কোনো একটা মান বলে দিতে পারে, আপনাকে বলে দিতে পারে যে ক্ষেত্রফল যদি মানে বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ে তাহলে ক্ষেত্রফল কি হবে, √3/4 বেড়ে যায়, যে কোনো একটা মান দিল, ধরেন যে কোনো একটা মান দিয়ে দিল। তো এরকম একটা মান দিয়ে আপনাকে বের করতে বলতে পারে। তো আপনাকে যদি বলে দেয় যে ক্ষেত্রফল 4√3 বেড়ে গেল, কথার কথা আমি জাস্ট ধরলাম ক্ষেত্রফল 4√3 বেড়ে গেল, এরকম বললো আপনাকে যে বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ে ক্ষেত্রফল 4√3 বেড়ে গেল। এই ধরনের প্রশ্ন আসলে আমরা এরকম করে সমীকরণ সাজাবো, তারপর দুই পাশ থেকে যে √3 বাদ দিব, তারপর জাস্ট আমরা a+1 এখান থেকে আমরা এর মানটা বের করবো, জাস্ট একটা সমীকরণ দাঁড়াবে। এই ধরনের প্রশ্নগুলো জবের রিটেন পরীক্ষাগুলোতে আসতে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে সমবাহু ত্রিভুজ আমরা দেখলাম, এরপর আমরা দেখবো সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে দেখবো বিষমবাহু ত্রিভুজ। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজে দেখেন যেটা থাকবে সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজে নাম দেখে মনে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান। তো সমদ্বিবাহু ত্রিভুজে দুইটা বাহু সমান আছে, আমরা লিখবো সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে কি থাকবে, দুইটা বাহু সমান থাকবে। তো এরকম হবে, ধরেন আমি যদি চিত্র আঁকি, এখানে দুইটা বাহু পরস্পরের সমান, অন্য বাহুটা হচ্ছে অসমান। আমি ধরলাম এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে বেস, ভূমিটা আলাদা, আর এটা ধরলাম হচ্ছে সমান সমান বাহু, মানে যে দুইটা বাহু সমান সেটাকে আমরা ধরলাম এ। তার মানে যদি দুইটা বাহু সমান হয় বাকি বাহুটা কি হবে, আলাদা হবে। তো এইখানে দেখেন আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজ থেকে পরিসীমা কি বলবো, পরিসীমা হচ্ছে সবগুলো বাহুর যোগফল। তাহলে এখানে এ আর বি তিনটা যোগ করলে কি আসে, 2a+b, দুইটা a+b। এরপরে দেখেন আমরা যদি এখান থেকে ক্ষেত্রফল দেখতে চাই, সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে সেটা হচ্ছে সূত্র হচ্ছে b/4 √4a² - b²। সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে b/4 √4a² - b², অর্থাৎ বিটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে সমান সমান বাহু। আমরা লিখে দিলাম একটু, বি হচ্ছে কত, ভূমি মানে বেস, বি হচ্ছে বেস বা ভূমি, আর এ কি, এ হচ্ছে সমান সমান বাহু, মানে যে দুইটা বাহু সমান সেটা হচ্ছে এ। এটা হচ্ছে আপনার সমদ্বিবাহু ত্রিভুজ। এটা কি আপনার সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই যে সূত্র আছে, এই সূত্রে এ আর বি এর মান দেয়া থাকলে আমরা সেখান থেকে ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো। যদি এ আর বি এর মান দেয়া থাকে আমরা সেখান থেকে ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো। তো আমরা দেখি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, আমরা একটু প্রিভিয়াস প্রশ্ন অ্যানালাইসিস করি, বা আমরা দেখি আমাদের শীটে কী ধরনের প্রশ্ন আছে। শীটে 17 নম্বরে বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার। 17 নম্বরে বলা আছে ভূমি দেওয়া আছে 16, অর্থাৎ বি বলা আছে 16, আমি এখানে লিখলাম বি দেওয়া আছে 16, আর সমান সমান বাহু দেওয়া আছে কত, সমান সমান বাহু দেওয়া আছে প্রতিটি বলা আছে অপর দুইটি বাহু প্রতিটি 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। এটা দুইবার বিসিএসে এসেছে, একটা 19তম একবার হচ্ছে 24তম বিসিএসে। প্রশ্নে বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি যদি 16 মিটার হয়, ভূমি দেওয়া আছে কত, 16 মিটার, আর সমান সমান বাহুর প্রতিটি দেওয়া আছে 10 মিটার করে, বের করতে হবে ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফল বের করার যে সূত্র আছে, আমাদের সূত্র হচ্ছে কি b/4, বি এর মান দেওয়া আছে 16, আর আমরা এর মান পেয়েছি হচ্ছে 10। তো এর মান আমরা এখানে a স্কোয়ারের জায়গায় 10 বসিয়ে দিব, বি এর মান দেওয়া আছে 16 স্কোয়ার। এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব, 16কে 4 দিয়ে ভাগ করলে শুধু 4 আসবে। এইটাকে আমরা যদি স্কোয়ার করি, 10 স্কোয়ার সমান 100, 4 100 400, 16কে স্কোয়ার করলে হয় 256, 400 থেকে 256 বাদ দিলে হয় 144। তো 144কে যদি আমরা বর্গমূল করি তাহলে হবে 12।
4 আর 12 গুণ করলে হয় 48, অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে 48। সমদ্বিবাহু ত্রিভুজ থেকে প্রশ্ন খুব বেশি ঘুরে আসে না, কারণ এখানে বাহু হচ্ছে দুইটা। প্রশ্ন ঘোরানো যায় হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ না সমবাহু ত্রিভুজে, কারণ সেখানে বাহু হচ্ছে একটা, প্রশ্ন ঘোরানোর সুযোগ থাকে বেশি। সমদ্বিবাহু ত্রিভুজে যদি আপনি ক্ষেত্রফলের সূত্রটা জানেন তাহলে আপনি খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন ম্যাথগুলো। তাহলে এটা আমরা কি দেখলাম, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দেওয়া থাকলে এটা আমাদের ছিল শীটের 17 নম্বর প্রশ্ন। এটা আপনারা একটু দেখে নেবেন, এটা ছিল শীটের 17 নম্বর প্রশ্ন। এরপর আমরা দেখব বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যেই ত্রিভুজের সবগুলো বাহু আলাদা, যেই ত্রিভুজের প্রত্যেকটা বাহুই আলাদা তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তো ধরেন বিষমবাহু ত্রিভুজে এরকম হবে যে কোনো বাহুর সাথে কোনো বাহু মিলবে না, প্রত্যেকটা বাহু আলাদা আলাদা হবে। তো বিষমবাহু ত্রিভুজের জন্য আলাদা করে কোনো সূত্র নাই। ত্রিভুজের যে সূত্র আছে, ক্ষেত্রফলের যে সূত্র আছে, একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা দিয়ে আপনি করতে পারবেন। যদি ভূমি আর উচ্চতার মান দেওয়া থাকে তাহলে আপনি ওইটা দিয়েই করতে পারবেন। তবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে সূত্রটা আমাদের কাজে লাগতে পারে সেটা হচ্ছে, একটা তো হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা যেটা জানি ত্রিভুজের নর্মাল ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি ভূমির মান দেওয়া থাকে আর উচ্চতার মান দেওয়া থাকে তাহলে আমরা ওই সূত্র দিয়ে করব। পাশাপাশি যদি হচ্ছে বিষমবাহু ত্রিভুজের যদি 3টা বাহুই দেওয়া থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। যদি 3টা বাহু দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখানে এ হচ্ছে একটা বাহু, বি হচ্ছে একটা বাহু, সি হচ্ছে একটা বাহু, আর এস হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ পরিসীমার অর্ধেক। এস হচ্ছে অর্ধ পরিসীমা, মানে পরিসীমা বের করে তাকে যদি আপনি অর্ধেক করে দেন তাহলে কী হয়ে যাবে, অর্ধ পরিসীমা পাওয়া যাবে। এখন অর্ধ পরিসীমাটা বের করবো কীভাবে, সেটা হচ্ছে 3টা বাহু যোগ করে তাকে অর্ধেক করে দিলে আমাদের 3টা বাহু হচ্ছে এ বি সি। অর্থাৎ এখানে যদি এ বি আর সি দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন, প্রথমে অর্ধ পরিসীমা এস এর মানটা বের করে নেবেন। এস এর মান বের করার জন্য a প্লাস বি প্লাস সি বাই 2। তারপর আপনি কি করবেন, এই এস এর মানটা এখানে বসাবেন। এ বি এস সি এর মান আমরা জানি, পাশাপাশি যদি এস এর মান বসাই তাহলে হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখন মজার বিষয়টা হচ্ছে আমরা একটু আগে ত্রিভুজের যে সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল বের করেছি বা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল বের করেছি, এবং সামনে যত ত্রিভুজের ক্ষেত্রফল আছে সব ত্রিভুজের ক্ষেত্রফল শুধু এই একটা সূত্র দিয়ে করা সম্ভব যদি 3টা বাহু দেয়া থাকে। অর্থাৎ এটা দিয়ে আপনি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন, বা বাকি সব ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন যদি 3টা বাহু আপনি জানেন। তাহলে 3টা বাহু জানলে এই সূত্রে মান বসালে অ্যান্সার হয়ে যাবে। যেমন ধরেন আমাদের শীটে যদি প্রশ্ন থাকে তাহলে তো ভালো, না থাকলে আমরা একটু আগে যে সমবাহু ত্রিভুজের কথা বলেছি সেটাতে করতে পারি। আমরা একটু আগে দেখেছিলাম আমাদের শীটের 19 নাম্বারটা বলা আছে সমবাহু ত্রিভুজের, এই মাত্র আমরা করেছি, জাস্ট আমরা এটাকে অন্য সূত্রে অ্যাপ্লাই করে দেখছি যে এটা দিয়ে করা যায় কিনা। তা আমাদের প্রশ্নে বলা ছিল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, আপনাদের মনে আছে যে বলা ছিল সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দেওয়া ছিল 4, অর্থাৎ একটা যদি 4 হয় সবগুলোই হচ্ছে 4, এর মানও 4, বি এর মানও 4, সি এর মানও 4। আমরা দেখাচ্ছি যে এ বি সি এর মান দেওয়া থাকলে তো বের করা যাবেই। যদি শুধু সমবাহু ত্রিভুজ থাকে বা শুধু সমদ্বিবাহু ত্রিভুজ থাকে সেটাও কিন্তু এই সূত্র দিয়ে করা সম্ভব। মানে এই সূত্রটা হচ্ছে সব ধরনের ম্যাথের জন্য এটা প্রযোজ্য, সব ধরনের ত্রিভুজের জন্য এটা প্রযোজ্য। তো এখানে দেওয়া আছে এর মান 4, তার মানে সমবাহু ত্রিভুজের একটা যদি 4 হয় তাহলে বাকি সবগুলো কি হবে, 4 হবে। এখন বলেন এস এর মানটা আমরা বের করবো কীভাবে। এস এর মান হচ্ছে 3 বাহুর যোগফল ভাগ হচ্ছে 2, 3 বাহুর যোগফল ভাগ হচ্ছে 2, 3 4 12, 12কে 2 দিয়ে ভাগ করলে আসে 6, অর্থাৎ এস এর মান আসবে 6। এস এর মান আসবে 6, আমরা পেয়ে গেলাম এস এর মান 6। এখন আমাদের যে সূত্র আছে সূত্রের মধ্যে আমরা মানগুলো বসিয়ে দেব। তো আমাদের সূত্রটা কি ছিল, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ। এস এর মান আসছে 6, এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 4, সি এর মান হচ্ছে 4। আমরা প্রত্যেকটা মান যদি বসিয়ে দেই তাহলে পাবো কি 6 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এটাকে যদি আমরা ভাঙি তাহলে 3কে ভাঙলে 3 দুগুণে 6। আমরা ভাঙছি কেন, বর্গমূল করার সময় যদি এভাবে ভেঙে নেই তাহলে আমাদের ক্যালকুলেশন ইজি হয়। যেমন ধরেন এখানে 2 এর একটা জোড়া আছে, এখানে 2 এর একটা জোড়া আছে, যদি এক জোড়া করে থাকে তাহলে কি হয়, রুট থেকে বের হয়ে যায়, যেমন এই 2টা বের হয়ে যাবে, আবার এই 2টা এখান থেকে বের হয়ে যাবে, কিন্তু এই 3টা বের হতে পারবে না কারণ সে সিঙ্গেল আছে। জোড়া করে নিলে সুবিধা হচ্ছে রুট থেকে বের করে নেওয়া যায়। 3টা যেহেতু সিঙ্গেল আছে তার মানে হচ্ছে এটা বের করা যাবে না, এটা হবে √3। তাহলে এখানে আসে হচ্ছে 4√3, যেটা আমরা একটু আগে করেছি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহু দেওয়া থাকে ক্ষেত্রফল বের করা যাবে, ক্ষেত্রফলের সূত্র হবে 4√3। তাহলে দেখেন আমরা এই সূত্রের সাহায্যে সমদ্বিবাহু ত্রিভুজও করতে পারবো। সমদ্বিবাহু ত্রিভুজের যে বাহুগুলো দেওয়া থাকবে 2টা বাহু সেটা বসালেই হবে।
আবার আমরা চাইলে হচ্ছে সমবাহু ত্রিভুজে বের করতে পারবো, আবার চাইলে বিষমবাহু ত্রিভুজে বের করতে পারবো। মানে যদি আপনার তিনটা মান দেওয়া থাকে এ বি আর সি এর মান, তাহলে আপনি সেটাও এখানে বের করতে পারবেন। ধরেন এর মান দেওয়া আছে 3, বি এর মান দেওয়া আছে 4, সি এর মান দেওয়া আছে 5। তো যদি আপনি এ বি সি এই মানগুলো যদি বসিয়ে দেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে ক্ষেত্রফলটা বের করে নিতে পারবেন। তো আমরা হচ্ছে বাহুভেদে যে ত্রিভুজগুলো ছিল সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব কোণ ভেদে ত্রিভুজগুলো কীরকম হয়, কোণ ভেদে ত্রিভুজগুলো কেমন হয় সেটা আমরা দেখব। কোণ ভেদে ত্রিভুজ মানে কোণ ভেদে ত্রিভুজের প্রকারভেদ। আমাদের ক্লাসগুলো যেহেতু ম্যাথের ক্লাসগুলো একটু লম্বা হয় আর ম্যাথ করা যেহেতু একটু প্রেশারের, তো আপনারা যেটা করবেন ভিডিওগুলো একটানা দেখবেন না, আপনারা হচ্ছে কিছুক্ষণ পর পর পজ দিয়ে অন্য একটা বিরতি নিয়ে বা রিফ্রেশ করে বা রিফ্রেশমেন্ট করে আপনারা হচ্ছে ক্লাসগুলো করবেন। অর্থাৎ আপনি 20-25 মিনিট পর পর একটা ছোটো ব্রেক নিতে পারেন, 5-6 মিনিট বা 5-7 মিনিটের ব্রেক নিয়ে আপনি তারপর হচ্ছে ম্যাথগুলো করবেন, তাহলে আপনার হচ্ছে বোরিং লাগবে না। নাহলে একটানা যদি আপনি একটা ক্লাস 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টা দেখেন তাহলে কিন্তু মাথার মধ্যে লোড হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য তখন হচ্ছে লাভের থেকে ক্ষতি বেশি হবে। এই জন্য আপনারা যেটা করবেন, যেহেতু আমাদের রেকর্ডেড ক্লাসের সুযোগ আছে, আপনারা ক্লাসটা যেহেতু 2-3 বার দেখতে পারবেন বা কয়েকবার দেখতে পারবেন, আপনারা যেটা করবেন নির্দিষ্ট সময় পর পর আপনারা একটু বিরতি নিয়ে ক্লাসগুলো করবেন, তাহলে আপনাদের ক্লাসের মধ্যে যে আপনার ক্লান্তি যে বিষয়টা আসে বা হচ্ছে বোরিং লাগার যে বিষয়গুলো আছে সেগুলো আপনার থাকবে না আশা করি। তো কোণ ভেদে যে ত্রিভুজ আছে, কোণ ভেদের ত্রিভুজ 3 ধরনের। কোণ ভেদের ত্রিভুজ 3 ধরনের। 3 ধরনের কী কী সেটা হচ্ছে, একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আরেকটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, একটা সূক্ষ্মকোণী আর একটা স্থূলকোণী, আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই হচ্ছে কোণ ভেদে 3 ধরনের ত্রিভুজ। 3টা কোণ আছে, সূক্ষ্মকোণ, স্থূলকোণ আর হচ্ছে সমকোণ। এই হচ্ছে 3 ধরনের ত্রিভুজ হতে পারে। আমরা এখন এই 3টা একটু আলোচনা করব। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো আমরা প্রথমে সূক্ষ্মকোণ নিয়ে কথা বলবো, তারপর আমরা স্থূলকোণী আর হচ্ছে সমকোণী ত্রিভুজ আসবো। তো এই যে সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে, ত্রিভুজের নাম শুনে মনে হচ্ছে কি, ত্রিভুজের নাম শুনে মনে হচ্ছে এখানে সূক্ষ্মকোণ আছে। তো দেখেন এইখানে ধরেন এই ত্রিভুজগুলো এমন হবে, এখানে প্রত্যেকটা কোণ হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ এখানে 3টা কোণই হবে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে 3টি কোণই সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ থেকে ম্যাথ আসে না, মানে ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথ আসবে না। তবে এখান থেকে যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে আপনার বেসিক কিছু জিনিস আসে, যেমন এখন আমি যেগুলো বলছি কি বলছি সেটা হচ্ছে এই ত্রিভুজের 3টা কোণই সূক্ষ্মকোণ, ত্রিভুজের 3টা কোণই সূক্ষ্মকোণ। আর ক্ষেত্রফল হচ্ছে এখানে দেখেন, মানে 3টা কোণই সূক্ষ্মকোণই লিখেছি, 3টা কোণই সূক্ষ্মকোণ লিখেন তাহলে ভালো দেখা যাবে। 3টা কোণই সূক্ষ্মকোণ, যদি 3টা কোণ সূক্ষ্মকোণ হয়, 3টা কোণ যদি সূক্ষ্মকোণ হয় তাহলে ক্ষেত্রফল আমরা কীভাবে বের করবো? যদি ক্ষেত্রফলের জন্য যদিও এটার থেকে আলাদা করে প্রশ্ন আসে না, তবে যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই হাফ ইন্টু ভূমির উচ্চতা, এই সূত্র দিয়ে করতে পারি। আবার ক্ষেত্রফল বের করার জন্য আরও সূত্র আছে ত্রিভুজের, সেটা হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থিটা। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে। অর্থাৎ যদি আপনার কোণের মান দেওয়া থাকে আর যদি বাহুর মান দেওয়া থাকে, 2টা বাহু যদি বলা থাকে আর যদি তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে হচ্ছে এটা দিয়ে কিন্তু ক্ষেত্রফল বের করা যায়। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি 2টা বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, ধরেন এখানে 2টা বাহু বলা আছে এটা আর তাদের কোণ দেওয়া আছে এটা, যদি এরকম দেওয়া থাকে তাহলে আপনি ক্ষেত্রফল বের করতে পারবেন হাফ ইন্টু এ বি সাইন থিটা। আমরা ত্রিকোণমিতি ক্লাসে ইনশাআল্লাহ সাইন থিটার এই কাজগুলো পড়বো। তো আপাতত আপনাদের এটা বলছি যে যদি বাহু কোণ দেওয়া থাকে, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি বাহু কোণ দেওয়া থাকে তাহলে 2টা বাহু আর হচ্ছে কোণের মান দেওয়া থাকলে, ধরেন কোণের মান দেওয়া আছে যে কোণের মান হচ্ছে থিটার মান বলা আছে 30 ডিগ্রি, তাহলে আপনি এখানে বসাবেন সাইন 30। আমরা জানি সাইন 30 মান হচ্ছে হাফ, তখন সাইন 30 বললে এখানে হচ্ছে হাফ হয়ে যাবে। এবির মান যা দেওয়া থাকে, যদি আপনার এবির মান বলা থাকে একটা হচ্ছে 3 একটা হচ্ছে 4, মানে যাই বলুক, যেটাই বলুক না কেন আপনি বসে হচ্ছে অ্যান্সার করতে পারবেন যদি হচ্ছে আপনার বাহু আর কোণের মান দেওয়া থাকে। এইটা হচ্ছে আপনাদের প্রশ্ন করতে পারে পরীক্ষায় যে বাহু আর কোণের মান দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্র কোনটি, আপনি বলবেন হাফ ইন্টু এ বি সাইন থিটা। আর স্থূলকোণী ত্রিভুজে এখানেও আলাদা করে কোনো ধরনের ক্ষেত্রফলের সূত্র নাই, আমাদের নর্মাল যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমির উচ্চতা। যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি এটা দিয়ে করতে পারবেন, কিন্তু এখান থেকে সাধারণত ক্ষেত্রফল আসে না। এখান থেকে যে বেসিকটা আসে সেটা হচ্ছে কি, এখানে স্থূলকোণী ত্রিভুজে একটা কোণ হচ্ছে স্থূলকোণ। দেখেন আমি যদি এরকম করে আঁকি তাহলে ভালো হবে। এই যে এখানে একটা কোণ হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ কি আমরা পড়েছি 90 ডিগ্রির চেয়ে বড়, 180 চেয়ে ছোট। তো স্থূলকোণী ত্রিভুজে একটা কোণ স্থূলকোণ, অন্য 2টা কোণ সূক্ষ্মকোণ। আমরা জানি যে
ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, সেখানে যদি একটা কোণে যদি 90 ডিগ্রির চেয়ে বেশি নিয়ে নেয় তাহলে বাকি দুইটা মিলে কখনোই 90 ডিগ্রি হবে না, তার থেকে কম হবে। আমরা বলবো যে এখানে একটি কোণ স্থূলকোণ, কি লিখবো, একটি কোণ স্থূলকোণ আর অপর দুইটি সূক্ষ্মকোণ। লিখবেন হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজে, স্থূলকোণী ত্রিভুজে একটি কোণ স্থূলকোণ, অপর দুইটি সূক্ষ্মকোণ। স্থূলকোণী ত্রিভুজে একটি কোণ স্থূলকোণ, অপর দুইটি সূক্ষ্মকোণ, এটা আপনারা লিখে রাখবেন। এই পয়েন্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখান থেকে ক্ষেত্রফল আসবে না। তো আমাদের যেই ম্যাথটা বা যেই টাইপের ম্যাথগুলো পরীক্ষার জন্য ত্রিভুজ থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেটা নিয়ে আমরা এখন একটু ডিটেলস কথা বলবো, এবং এটা হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা দেখবো এই সমকোণী ত্রিভুজের যে ম্যাথগুলো আছে সেইগুলো আমাদের কাজে লাগবে হচ্ছে আপনার চতুর্ভুজের ক্ষেত্রে, মানে আমরা যখন বর্গের ম্যাথ করব, বর্গ করব, বা হচ্ছে আপনার আয়ত করব, বা হচ্ছে রম্বস করব, তখন আপনার এই সমকোণী ত্রিভুজের যে কনসেপ্টগুলো আছে আজকে আমরা যেটা শিখবো সেটা আমাদের কাজে লাগবে। তো আপনারা এই সমকোণী ত্রিভুজের অংশটা একটু ভালো করে নোট করবেন বা ভালো করে পড়বেন, কারণ এটা আমাদের সামনে চতুর্ভুজের ক্লাসে কিন্তু কাজে লাগবে। তো দেখেন সমকোণী ত্রিভুজের কী হবে, নাম দেখে মনে হচ্ছে যে একটা কোণ সমকোণ থাকবে। সমকোণী ত্রিভুজের কী হবে, একটা কোণ সমকোণ থাকবে। একটা কোণ যদি সমকোণ হয়, সমকোণ মানে 90 ডিগ্রি, তার মানে অপর দুইটা কোণ সূক্ষ্মকোণ হতে বাধ্য। কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তার মধ্যে যদি একটা কোণ 90 ডিগ্রি হয়ে যায় তাহলে বাকি দুইটা মিলে কি হবে, বাকি দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। যদি দুইটা মিলে 90 ডিগ্রি হয় তার মানে তো দুইটা কোণই সূক্ষ্মকোণ হবে, কারণ সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে আমরা লিখে নিব যে একটি কোণ সমকোণ, অপর দুইটি সূক্ষ্মকোণ। কি লিখবেন, একটি কোণ সমকোণ, অপর দুইটি সূক্ষ্মকোণ। কার, সমকোণী ত্রিভুজের। লিখবেন সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, অপর দুইটি সূক্ষ্মকোণ। এখন এই সমকোণী ত্রিভুজের জন্য আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য এখানে অ্যাপ্লাই হয়। সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো আছে, তো এই বাহুগুলো পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেটা দিয়ে হচ্ছে তৈরি হয়। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেখান থেকে জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রের অনুসারে হচ্ছে আপনার সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মান বের করা হয়। তো দেখেন এখন আমরা এই যে সমকোণী ত্রিভুজ আছে সেখানে অতিভুজ কোণটা আমরা দেখব। অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত যে বাহুটা, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, আর সমকোণের সাথে হচ্ছে ভূমি থাকবে আর লম্ব থাকবে। সমকোণের সাথে ভূমি আর লম্ব, ম্যাথ করার সময় আমরা যে কোনো একটাকে ভূমি আর অন্যটাকে লম্ব ধরতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু অতিভুজটা আপনাকে চিনতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। দুইটা বিষয়, একটা হচ্ছে অতিভুজ সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, আরেকটা হচ্ছে অতিভুজ থাকবে সমকোণের বিপরীত পাশে। অতিভুজ কোথায় থাকবে, সমকোণের বিপরীত পাশে, আর সমকোণের বাইরে বাকি যে দুইটা কোণ আছে সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। এখন দেখেন এই যে আমরা লিখলাম অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমাদের কেন দরকার? তো পিথাগোরাসের যে সূত্র আছে এই সূত্র অনুসারে যদি কোনো একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হতে চায় তাহলে একটা কোণ তো 90 ডিগ্রি থাকবেই, পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে পিথাগোরাসের যে সূত্রটা সেটা মেনে চলতে হবে। যদি পিথাগোরাসের সূত্র না মানে তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হবে না। এখন মানবে কিভাবে? ধরেন আমি বললাম যে কোনো একটা ত্রিভুজ আছে, এখানে অতিভুজ হচ্ছে 5, লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 2। এখন এরকম বাহু দিয়ে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে দেখতে হবে যে এরকম বাহু দিয়ে সমকোণী ত্রিভুজ হবে কি না। দেখেন এরকম বাহু দিয়ে সমকোণী ত্রিভুজ হবে না, কারণ আমরা যদি দেখি এখানে অতিভুজ হচ্ছে 5 স্কয়ার লিখলাম অতিভুজ স্কয়ার, আর লম্ব হচ্ছে 3 লিখলাম 3 স্কয়ার, আর ভূমি হচ্ছে 2 লিখলাম 2 স্কয়ার। তাহলে যদি আমরা পাই তাহলে দেখা যাবে যে এখানে আসে 25, এখানে আসে 3 × 9 আর 4 13, 2 5 সমান হয় নাই। যেহেতু সমান হয় নাই তাহলে এই 2 3 5 কখনোই সমকোণী ত্রিভুজ হতে পারবে না। আপনাকে কতগুলো বাহু দিয়ে বললো নিচের কোনটি সমকোণী ত্রিভুজের বাহু, আপনি বলবেন এটা সমকোণী ত্রিভুজ না, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, কারণ এখানে 3টা বাহু আলাদা। 3টা বাহু আলাদা হলে কি হয়, বিষমবাহু ত্রিভুজ হয়। এটা সমকোণী ত্রিভুজ হতে পারবে না, অর্থাৎ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে না। যদি আমরা অন্য কোনো বাহু নেই, ধরেন আমি নিলাম 2 3 3 5 নিয়েছি, আমি আরেকটা বাহু নিলাম হচ্ছে 4। এখন যদি আমরা এখানে বসাই দেখি এটা দিয়ে সমকোণী ত্রিভুজ হয় কিনা, তাহলে অতিভুজ হচ্ছে 5 লিখলাম 5 স্কয়ার, লম্ব হচ্ছে কত 3 লিখলাম 3 স্কয়ার, ভূমি কত 4 লিখলাম 4 স্কয়ার, তাহলে আসে কত দেখেন 25। তারপর হচ্ছে এখানে আসে 3 × 9 9 আর 4 4 16। তো দেখেন লাস্টের লাইনে আসতেছে এই পাশে 25 এই পাশে 25, মানে লেফট সাইড আর রাইট সাইড দুই জায়গাতে কিন্তু 25 আসছে।
তাহলে আমরা বলতে পারি যে 5 3 4 বা 3 4 5 এই বাহুগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহু, কারণ এরা পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের সূত্র মেনে চলে। ঠিক আছে? তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে বাহুগুলো আছে, তো কিছু ফিক্সড বাহু যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের পরীক্ষায় অ্যান্সার করা খুবই সহজ হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিছু ফিক্সড বাহু, যেমন 3 4 5 এইগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহু। সমকোণী ত্রিভুজের বাহুগুলো জানা থাকলে খুবই সুবিধা, দেখবেন হচ্ছে আমরা অনেক ম্যাথ খুব ইজিলি অ্যান্সার করতে পারবো। 3 4 5 এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এর কতগুলো বাহু, মানে 3টা বাহু। যদি আমরা এটাকে 2 গুণ করি, মানে এটার সাথে যদি 2 গুণ করি, তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এইটাও 6 8 10, এটাও সমকোণী ত্রিভুজের বাহু। যে বাহুগুলো পাবো আমরা সেগুলোকে আমরা যদি অনুপাত আকারে, অর্থাৎ এটা যদি 2 গুণ করি, 3 গুণ করি, 4 গুণ করি, তাহলেও যে বাহুগুলো পাবো সেগুলো কি হবে, সেগুলো সমকোণী ত্রিভুজের বাহু হবে। যদি আমরা এই বাহুগুলোকে 3 গুণ করি, তাহলে 3 3 9, 3 4 12, 3 5 15, আমরা প্রথমটার সাথে 2 গুণ করে পেলাম দ্বিতীয় লাইন, তারপর 3 গুণ করে পেলাম হচ্ছে তৃতীয় লাইন। যদি এটাকে 4 গুণ করতাম তাহলে 3 4 12, 3 4 12, তারপর 4 গুণ করলে 4 4 16, 4 5 20, এই বাহুগুলো পেতাম। তারপরে দেখেন যদি আমি 5 গুণ করতাম, 3 5 15, 4 5 20, 3 5 15, 4 5 20, 5 5 25। আমাদের এই বাহুগুলো একটু মনে রাখতে হবে। 3 4 5, 6 8 10, 9 12 15, 12 16 20, 15 20 25, এই বাহুগুলো মনে রাখলে আমাদের জন্য পরীক্ষায় অনেক সুবিধা হবে। আমি যদি 10 গুণ করি, 10 গুণ করলে কি হবে, 3 10 30, 4 10 40, 5 10 50, এই বাহুগুলো আমাদের পরীক্ষায় খুব কাজে দিবে। পাশাপাশি আরও কিছু বাহু আছে যেগুলো আমাদের পরীক্ষায় বেশি কাজে লাগবে, যেমন 5 12 13, এইগুলো হচ্ছে পিথাগোরাসের সূত্র মেনে চলে। যেমন হচ্ছে এখানে আমরা যদি করি অতিভুজের মান হচ্ছে 13, অতিভুজ হচ্ছে সবসময় বড় বাহুটা, তাহলে এখানে 13 কে স্কয়ার করলে হয় 169, তাই তো? 12 কে স্কয়ার করলে 144, আর 5 কে স্কয়ার করলে হয় 25, 144 আর 25 যোগ করলে হয় 169, লেফট সাইড রাইট সাইড মিলে গেল, মানে পিথাগোরাসের সূত্র মেনে গেল। তারপর হচ্ছে 8 15 17, 8 15 17, 17 7 24 25, এই যে বাহুগুলো আছে, এই বাহুগুলো হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বাহু। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে আপনার এই বাহু সংক্রান্ত কিছু প্রশ্ন আসে। তো আমরা হচ্ছে সেই প্রশ্নগুলো দেখব আমাদের শীটে কী ধরনের প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা একটু দেখি। আরও আছে 9 40 41 আছে। ঠিক আছে, তো এগুলো বেশি ইম্পর্টেন্ট না। আমাদের এই উপরের কয়েকটা বাহু, এই যে এই কয়েকটা বাহু আর এখানের কয়েকটা বাহু, এগুলো খুব বেশি কাজে লাগবে, মানে 12 16 20 সহ। এই 4টা বাহু আর এই 3টা, এই 7টা বাহু খুব বেশি কাজে লাগবে। এগুলো আমাদের ছাড়া মুখস্থ করতে হবে। 3 4 5, 5 12 13, তারপর হচ্ছে আপনার 8 15 17, 7 24 25। তো 3 4 5 জানা থাকলে এগুলোকে ডাবল করলে পাওয়া যাবে। আবার এই 5 12 13কে ডাবল করলেও নতুন বাহু আসবে, 5 দুগুণে 10, 12 দুগুণে 24, 13 দুগুণে 26। তবে ওই বাহুগুলো আমাদের পরীক্ষায় আসে না, আসে হচ্ছে এই বাহুগুলো। তাহলে আমরা এই বাহুগুলো মনে রাখবো। 3 4 5 6 8 10, 5 12 13, 8 15 17, 7 24 25, এই বাহুগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের জন্য, অর্থাৎ এই এরা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে, তাই এরা হচ্ছে সমকোণী ত্রিভুজের জন্য ফিক্সড বাহু। এখন সমকোণী ত্রিভুজ থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো আমরা একটু দেখে ফেলি। তো আমি হচ্ছে শীট নিয়েছি। আমাদের শীটে যেমন হচ্ছে প্রথম যে প্রশ্নটা বলা আছে, এটা হচ্ছে 9 নম্বরে বলা আছে যে কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব হবে। তো এখানে যেহেতু অপশন দেওয়া না, এখানে বাহুগুলোর অনুপাত কোনটি হলে আঁকা যাবে, আমরা যতগুলো বাহু নিয়েছি সেগুলোর যে কোনো একটা অপশনে থাকতে পারে। তো সেখান থেকে আমরা একটা কিন্তু অ্যান্সার সিলেক্ট করে ফেলতে পারবো। এরপর হচ্ছে 8 নম্বরে বলা আছে যে কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 5 3 হলে ক্ষেত্রফল কত। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আলাদা করে কোনো ক্ষেত্রফল নাই। এখানে সাধারণত যে ক্ষেত্রফলের সূত্রটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। নর্মালি ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র আছে এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে। তো এইখানে যদি আপনার ভূমি উচ্চতার মান দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল বের করা যাবে। তো আমাদের প্রশ্নে বলা আছে, প্রশ্নটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন দেখেন, বলা আছে কোন ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 5 3, 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 5 3, বের করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল কত। এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে ভূমি আর উচ্চতার মান লাগবে। এখন ভূমি উচ্চতা কোনটা এখানে, আমরা জানি সমকোণী ত্রিভুজের 3টে বাহু হলে সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। আর 4 আর 3-এর মধ্যে ভূমি উচ্চতা যে কোনো একটা ধরলেই হবে, কারণ সূত্রের মধ্যে ভূমি উচ্চতা পাশাপাশি আছে, একটা আগে পরে হলে সমস্যা নাই।
অতিভুজটা হচ্ছে বাদ দিতে হবে, কারণ হচ্ছে সমকোণী ত্রিভুজের সূত্রে, ক্ষেত্রফলের সূত্রে অতিভুজ নাই। তাহলে ক্ষেত্রফলটা কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে কত, 4, উচ্চতা কত, 3। আমি ধরে নিলাম যে এটা ভূমি এটা উচ্চতা, যে কোনো একটা ধরলেই হয়। 3 4 12, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 6। তার মানে ক্ষেত্রফল হচ্ছে 6। এখন দেখেন আমরা এটা মুখোমুখি কীভাবে করব। আমাদের বাহু দেওয়া আছে 3 4 5। আমরা প্রথমে 5 বাদ দিয়ে দিব। 5 বাদ দিয়ে আমরা বাকি দুইটা বাহু গুণ করে দিব। যেমন হচ্ছে এখানে আছে 3 আর 4, 3 4 গুণ করলে হয় 3 4 12, এটাকে অর্ধেক করলে কত হবে, 6 হবে। তাহলে কিন্তু খুব ইজিলি আপনি ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবেন। 3 4 12 ভাগ 2 করলে হয় 6। ভাগ কেন 2 করবো, কারণ আমাদের সূত্রের মধ্যে তো হাফ আছে, মানে 2 আছে, ভাগ 2 আছে। হাফ মানে হচ্ছে ভাগ 2, তাহলে ক্ষেত্রফলটা গুণ করে আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিব, ক্ষেত্রফলটা চলে আসবে। এরপরে এখান থেকে আর যে ধরনের ম্যাথ আসতে পারে পরীক্ষায় বা আসতে পারে বা এসেছে, সেগুলো আমরা একটু দেখি। প্রশ্নে বলা আছে সমকোণী ত্রিভুজাকৃতি একটি মাঠের, 11 নম্বর, সমকোণী ত্রিভুজাকৃতি একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 13 আর 5, মাঠের ক্ষেত্রফল কত? বলা আছে সমকোণী ত্রিভুজাকৃতি কোনো একটা মাঠের অতিভুজ দেওয়া আছে 13, ভূমি দেওয়া আছে 5, বের করতে হবে ক্ষেত্রফল কত। তো আমি আবার একটু বলছি প্রশ্নটা বলা আছে হচ্ছে 11 নম্বরে, সমকোণী ত্রিভুজাকৃতি একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে যথাক্রমে 13 ও 5, অতিভুজ 13, ভূমি হচ্ছে 5, মাঠের ক্ষেত্রফল কত। এখন দেখেন এই ম্যাথটা করার জন্য, 11 নম্বর ম্যাথটা করার জন্য আমাদের দেওয়া আছে অতিভুজ আর ভূমি 5। এখন আমরা জানি ক্ষেত্রফল বের করতে গেলে অতিভুজ লাগবে না, অতিভুজ আগেই বাদ। তাহলে এই লম্ব আর ভূমির মান লাগবে। ভূমির মান তো দেওয়া আছে, তাহলে লম্বটা কীভাবে পাবো? আমরা জানি বাহুগুলোর মান 5 হলে আরেকটা বাহু হবে 12, আরেকটা বাহু হবে 13। ওই যে বাহুগুলো একটু আগে লিখেছিলাম 5 12 13, সেখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে 13 যদি অতিভুজ হয়, বাকি দুটো বাহু হতে পারে 5 আর 12। তার মানে আমরা পেয়ে গেলাম এটা যদি 5 হয়, এটা হবে 12। এখন কথা হচ্ছে যদি আপনার বাহুগুলো মুখস্থ না থাকে, আপনি কি করবেন? আপনি হচ্ছে ওই যে অতিভুজকারী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে বের করে নেবেন, সেটা অনেক টাইম নিবে। আপনি এখান থেকে লিখতে পারেন অতিভুজকার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজকার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের মান কত, 13, লিখবো 13 স্কয়ার। লম্ব কত, লম্ব হচ্ছে জানি না, ধরলাম এক্স। ভূমি কত, ভূমি দেওয়া আছে 5, তাহলে আমরা লিখতে পারি 169 সমান এক্স স্কয়ার প্লাস 25। এরপর হচ্ছে এক্স স্কয়ার মান আমরা বের করবো। বের করার জন্য এক্স স্কয়ার প্লাস 25টা বাম পাশে নিয়ে আসবো, তারপর ডান পাশে নেবো 169। নিয়ে আসার পরে আমরা এখান থেকে কি করব, এক্স স্কয়ারের মান বের করব। 169 মাইনাস 25 করলে কত আসে, 9 থেকে 5 বাদ দিলে আসে 4, 6 থেকে 2 বাদ দিলে আসে 4, আসে 144। তাহলে দেখেন আমরা এখান থেকে এক্স এর মান দুই পাশে বর্গমূল করলে পেয়ে যাবো 12। এইভাবে করলে আমাদের অনেক টাইম নষ্ট হবে, মিনিমাম 1 মিনিট তো বেশি লাগবেই। কিন্তু যদি আমি বাহুগুলো জানি যে 5 আর 13 হলে আরেকটা হবে 12, তাহলে কিন্তু আমাকে এই অংশটা করতে হচ্ছে না কষ্ট করে, এবং হচ্ছে আমার টাইমটা কিন্তু বেঁচে যাচ্ছে। তো আমি হচ্ছে এখান থেকে ক্ষেত্রফল বের করবো, হাফ ইন্টু ভূমি দেওয়া আছে 5, উচ্চতা দেওয়া আছে 12, অর্থাৎ 5 12 60, অর্ধেক করে দিব, হয়ে যাবে 30। আমি যেভাবে ডিরেক্ট আপনাকে বলেছি 5 12 60, লম্ব আর ভূমির মান হচ্ছে গুণ করবেন, অর্ধেক করবেন, অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্রফল। এভাবে করে আপনার যে কোনো বাহু দেওয়া থাকতে পারে, সেখান থেকে আপনাকে বের করে নিতে হবে। এরপর হচ্ছে আমাদের শীটে আরেকটা প্রশ্ন আছে 10 নম্বরে, যে 17 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 8 সেন্টিমিটার এই বাহু বিশিষ্ট ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? এখন 17 10 আর 8 দেখেই মনে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, তিনটা আলাদা আলাদা। এখন আপনার কাজ হবে, যদি বিষমবাহু ত্রিভুজ দেওয়া থাকে, আপনার কাজ হবে একবার চেক করে দেখা যে এর সাহায্যে সমকোণী ত্রিভুজ গঠন করা যায় কিনা। অর্থাৎ আমরা জানি যে বাহু আছে 8 15 17, কিন্তু এখানে আছে 8 10 17, তার মানে এটা দিয়ে সমকোণী ত্রিভুজ হবে না। আপনার যদি সন্দেহ হয়, আপনি অতিভুজকার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ওই সূত্রে অ্যাপ্লাই করে দেখবেন সূত্রটা যায় কিনা। যদি দুই পাশে সমান থাকে তাহলে সেটা সমকোণী ত্রিভুজ, নাহলে এটা বিষমবাহু ত্রিভুজই থাকবে। ঠিক আছে, এটা ছিল 10 নম্বরে। এরপরে হচ্ছে আমার প্রশ্নে বলা আছে 12 নম্বরে, বলা আছে একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম, ভূমির দৈর্ঘ্য লম্বের থেকে 1 মিটার কম। অর্থাৎ যদি আমরা চিত্র আঁকি, বলা আছে ভূমির দৈর্ঘ্য লম্বের থেকে 1 মিটার কম। মানে আপনি যদি ধরে নেন যে ভূমি হচ্ছে এক্স, তাহলে লম্ব হবে 1 মিটার কম, x-1। এরপর বলা আছে যে অতিভুজের দৈর্ঘ্য লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি। তো লম্ব কত ধরেছিলাম এক্স, অতিভুজ বলেছে লম্ব অপেক্ষা 1 মিটার বেশি। এইটা আছে আমাদের 12 নম্বর প্রশ্নে। বের করতে বলেছে যে ওই ত্রিভুজের অতিভুজ কত। বলা আছে ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম এবং অতিভুজ লম্ব অপেক্ষা 1 মিটার বেশি হলে ওই ত্রিভুজের অতিভুজ কত।
তো এখন দেখেন আমরা এখান থেকে কি করতে পারি, আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সূত্র অ্যাপ্লাই করলাম। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখন আমরা কি করব, এখান থেকে সলভ করব। তো a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 লিখলাম। এরপরে সমান হচ্ছে x স্কয়ার প্লাস, আবার এটাকে আমরা সূত্র করব a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপর দুই পাশ থেকে দেখেন x স্কয়ার বাদ যাবে, কারণ দুইটাই হচ্ছে প্লাস চিহ্ন আছে, দুই পাশে দুইটাই প্লাস চিহ্ন থাকলে দুই পাশে বাদ যাবে, কারণ এটাকে যদি আমরা বাম পাশে আনি তাহলে একটা মাইনাস হয়ে যাবে, মাইনাস আর প্লাস কাটা যায়। আবার এই ওয়ান কাটা যাবে, দুইটা সেম চিহ্ন, শুধু 2xটা কাটা যাবে না, কারণ হচ্ছে এখানে 2xটা হচ্ছে প্লাসের 2x, এখানে হচ্ছে মাইনাসের 2x। এখন আমরা কি করব, এই সবগুলোকে এক পাশে করি, দেখেন কি হয়। এখানে 2x আছে আর x স্কয়ার আছে, এগুলোকে যদি আমরা এক পাশে করি আপাতত দেখি আমাদের কি থাকে, আমাদের থাকে 2x আর এখানে থাকে হচ্ছে x স্কয়ার মাইনাস 2x। আমরা এখান থেকে x স্কয়ার মাইনাস 2x যদি এইটা যদি সবটা এই পাশে নিয়ে আসি, x স্কয়ার মাইনাস 2x, বা হচ্ছে আমরা যদি আচ্ছা লিখি আর এটা যদি এই পাশে নিয়ে যাই, লাস্টে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস এই 2xটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আসে x স্কয়ার মাইনাস 4x। দেখেন আমি পরেরটা এখানে করছি, এখানে x স্কয়ার মাইনাস 4x সমান হচ্ছে 0। আমি যদি এখান থেকে x কমন নেই, আসে x মাইনাস 4 ইকুয়াল 0, এখান থেকে আসে x ইকুয়াল 0। তো আমরা আপাতত x এর মানটা বের করি, x এর মান হচ্ছে 4, মানে আমরা এটা সলভ করে পেলাম x এর মান 4। x এর মান যদি 4 হয় তার মানে এটা হচ্ছে 4, এটা কি হবে 4 প্লাস 1 মানে 5, এটা কি হবে 4 মাইনাস 1 সমান হচ্ছে 3। প্রশ্নে বলেছিল যে সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা কত, 1 মিটার কম, এবং অতিভুজের দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার বেশি। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজে এমন এক বাহু আছে যেখানে 3 4 5 আছে, প্রত্যেকটার পার্থক্য হচ্ছে 1 1 করে, অতিভুজ হচ্ছে সবচেয়ে বড়, লম্ব একটু কম, ভূমি আর একটু কম। যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারি যে 1 মিটারের পার্থক্য হলে তাহলে বাহুগুলো হবে 3 4 5। তখন কিন্তু আমাকে এই ম্যাথটা করতে হবে না, আমি যদি বাহুগুলো জানি যে 1 মিটার পার্থক্য থাকলে বাহুগুলো হচ্ছে 3 4 5, তাহলে কিন্তু আমরা খুব শর্টে অ্যান্সার করতে পারবো। আমি বলতে পারবো যে 3 4 5 হচ্ছে বাহু, তাহলে অতিভুজ হচ্ছে 5, অ্যান্সার পেয়ে গেলাম 5। আমাদের এখানে x এর মান আসছে 4, তাহলে অতিভুজ হচ্ছে 5। আমি যে এই এত বড় ম্যাথটা করলাম, এই ম্যাথটা আপনি ডিরেক্ট করতে পারবেন যদি আপনাকে বাহু বলে দেয় যে বাহু যদি 1 মিটার বেশি হয় বা কম হয়, সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজের বাহুগুলো হচ্ছে 3 4 5। বাহুগুলো যদি 2 মিটার করে হয় পার্থক্য, তাহলে হবে 6 8 10। পরের প্রশ্নটা 13 নম্বর প্রশ্নে কিন্তু এরকম বলা আছে পার্থক্য 2 মিটার করে হলে অতিভুজ কত, পার্থক্য 2 মিটার করে হলে অতিভুজ হবে 10, পার্থক্য 2 মিটার হলে অতিভুজ হবে কত 10, পার্থক্য 3 মিটার হলে এই যে 3 3 9, 3 4 12, 3 5 15, এই যে বাহুগুলো এগুলো কিন্তু আমরা পড়েছি সমকোণী ত্রিভুজের জন্য, এই বাহুগুলো হচ্ছে ফিক্সড। তাহলে পার্থক্য যদি 3 মিটার করে হয় তাহলে কি হবে, বাহুগুলো হবে 9 12 15, অর্থাৎ দেখেন পার্থক্য 3 মিটার করেই কিন্তু আছে। ঠিক আছে, এইভাবে করে হচ্ছে প্রশ্ন আসতে পারে। তো এইগুলো আমরা হচ্ছে ডিরেক্ট কি করব, আমরা ডিরেক্ট হচ্ছে সমকোণী ত্রিভুজের যে বাহুগুলোর মাপ আছে সেখান থেকে হচ্ছে পড়ে নিব, সেখান থেকে আমরা অ্যান্সার করব। তো আমাদের এই সমকোণী ত্রিভুজ থেকে প্রশ্ন বেশি আসে, তো এটা আপনাদের মাথায় রাখতে হবে। সমকোণী ত্রিভুজ থেকে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো আপনাদের এগুলো সলভ করতে হবে। তো আরেকটা প্রশ্ন আছে আমরা একটু দেখব, সেই প্রশ্নটা হচ্ছে একটু মিক্স, মানে সমকোণী ত্রিভুজ মিলে। দেখেন প্রশ্নটা হচ্ছে 14 নম্বর, বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজের 14 নম্বর বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণের পরিমাণ 55 ডিগ্রি। মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে, একটা কোণের মান হচ্ছে 55 ডিগ্রি। তারপর বলা হয়েছে শীর্ষ কোণের পরিমাণ কত, মানে আপনাকে বের করতে হবে এই কোণটার পরিমাণ কত। বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা কোণের মান হচ্ছে 55 ডিগ্রি, বের করতে হবে শীর্ষ কোণ কত। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি এইটা 55 ডিগ্রি হয়, এটাও কি হবে 55 ডিগ্রি হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজে কি হবে, দুইটা বাহু সমান, আর দুইটা বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো কি হবে, সমান হবে। তো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো 180 থেকে আমাদের দুইটা মিলে কত ডিগ্রি চলে গেল, 55 আর 55 মিলে হচ্ছে 110 চলে গেল। 110 চলে গেলে বাকি থাকে কত, শুধু 70 ডিগ্রি থাকে। তার মানে আমাদের শীর্ষ কোণের পরিমাণ হচ্ছে 70 ডিগ্রি। এরকম করে কোণের মাপ দিয়ে প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে আপনার আরেকটা প্রশ্ন আছে 15 নম্বরে, বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণের পরিমাণ 70 ডিগ্রি হলে, বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণের পরিমাণ যদি 70 ডিগ্রি হয়, মানে এটা যদি 70 ডিগ্রি হয়, এখন বের করতে বলেছে যে ভূমি সংলগ্ন কোণ দুটির পরিমাণ কত, মানে এই দুইটা কোণ কত, এটা বের করতে হবে।
তো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তো 180 থেকে যদি আপনি 70 বাদ দেন তাহলে থাকে হচ্ছে 110 ডিগ্রি। তার মানে এই দুইটা মিলে হচ্ছে 110 ডিগ্রি। তাহলে এটা হবে 110-এর অর্ধেক, এটা হবে 110-এর অর্ধেক। 110কে যদি আমরা 2 ভাগ করি তাহলে পাবো হচ্ছে 55 করে। তার মানে প্রত্যেকটা কোণের মান হচ্ছে 55। তাহলে 55 আর 55 যোগ করলে হয় 110 ডিগ্রি। তার মানে এরকম করে আপনার সমকোণী ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ এরকম করে প্রশ্ন দিতে পারে। সমকোণী ত্রিভুজ থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে দেখেন, সমকোণী ত্রিভুজের হচ্ছে আপনার ধরেন একটা প্রশ্ন আছে 16 নম্বরে, জাস্ট আমরা এটা একটু দেখি তাহলে বুঝতে পারবো। বলা হচ্ছে একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ হচ্ছে 35 ডিগ্রি আর 55 ডিগ্রি। এখন বলেছে ত্রিভুজটি কোন ধরনের। বলা আছে একটা ত্রিভুজের দুইটা কোণ আছে, একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে 55। জাস্ট আমরা দেখি দুইটা কোণ মিলে কত হয়, 3 নম্বরটা কত এটা আমরা বের করবো। দুইটা কোণ মিলে হয় হচ্ছে এখানে 80 আর 10 90 হয়। তো আমরা দেখলাম যে দুইটা কোণ মিলে হয় 90 ডিগ্রি। তো আমরা জানি বাকি কোণটা কত হবে, 180 থেকে 90 বাদ দিলে বাকি কোণটা পাওয়া যাবে। তো যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি সেটা অবশ্যই কোন ধরনের ত্রিভুজ, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। বাকি দুইটা হচ্ছে 45-45 করে আছে, কিন্তু একটা যদি 90 হয় বাকি দুইটা হচ্ছে 45-45 হতে পারে, আবার কম বেশি হতে পারে। যেহেতু এখানে বলেছে 35 আর 55, তার মানে বাকি দুইটা মিলে 90 ডিগ্রি। বাকি দুইটা কত আমরা জানি, একটা হচ্ছে 35, একটা হচ্ছে 55। যেহেতু একটা ত্রিভুজের যদি কোনো একটা কোণ 90 ডিগ্রি হয় সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্তে আসলাম আমাদের যে ত্রিভুজটার কথা বলেছি সেই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ একটা কোণ 90 ডিগ্রি আছে। এরপর হচ্ছে আপনার ত্রিভুজ থেকে আর যে ধরনের প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে আপনার বলেছে যে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে। এটা যদিও অনুপাতের অঙ্ক আমরা দেখে নেই। বলা আছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2, 3, 4। এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন, আমাদের 19 নম্বর প্রশ্ন। 19, একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণ দেওয়া আছে 2, 3, 4। এখন বলেছে বৃহত্তম কোণের মান কত। তো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাই তো। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা ধরে নিই যে একটা কোণ হচ্ছে 2x, আরেকটা হচ্ছে 3x, আরেকটা হচ্ছে 4x, আর টোটাল কোণ হচ্ছে 180। তাহলে আমরা তিনটা কোণ পেলাম 2x, 3x আর 4x। তাহলে আমরা যেটা করতে পারি এই 2x, 3x আর 4xটাকে যোগ করে দেখতে পারি, যোগ করলে হবে 180 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তো তিনটা কোণ ধরেছি আমরা, একটা 2x, একটা 3x, একটা 4x। তো এখানে বৃহত্তম কোণ কোনটা, 4x হচ্ছে সবচেয়ে বড়। 2x, 3x, 4x এর মধ্যে 4x হচ্ছে সবচেয়ে বড়। যদি আমরা 4xটা বের করতে পারি তাহলে বৃহত্তম কোণটা কিন্তু বের হয়ে যাবে। তো এখন বের করবো কিভাবে, আমরা সবগুলো কোণ মিলে হচ্ছে 180 আমরা জানি, তাই আমরা এই সবগুলো যোগ করবো। 4 আর 3 7 আর 2 হচ্ছে 9, 9x সমান হচ্ছে 180। x এর মান কত হবে, x এর মান হবে 180কে 9 দিয়ে ভাগ করলে হবে 20। তার মানে x এর মান হচ্ছে 20। আমাদের প্রশ্নে চাওয়া হচ্ছে বৃহত্তম কোণটা কত। তো বৃহত্তম কোণ হচ্ছে 4x। আমরা এখানে x এর মানটা বসিয়ে দিব। x এর মানটা বসিয়ে দিলে হয়ে যাবে 4 20 80, অর্থাৎ আমাদের বৃহত্তম কোণের মান হচ্ছে 80 ডিগ্রি। যদি বলতে ক্ষুদ্রতম কোণের মান যদি চাইতো তাহলে আমি বলতাম 2x, 2 × 20 সমান হচ্ছে 40। অর্থাৎ এখানে আমরা দেখেছি যে অনুপাতের অঙ্কগুলো জ্যামিতির সাথে মিলিয়ে দিয়েছে। যারা আমরা অনুপাত পারি তাদের জন্য এটা খুবই সহজ। এখান থেকে বৃহত্তম কোণ, ক্ষুদ্রতম কোণ আপনি যে কোনো কোণই বের করে নিতে পারবেন। তো এই প্রশ্নগুলো হচ্ছে মিক্স, আপনার এখান থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে। এরপর 30 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে ত্রিভুজ ABC AB সমান AC, মানে একটা ত্রিভুজ দেওয়া আছে ABC, ত্রিভুজ ABC বলা আছে ABC AB সমান হচ্ছে AC, এই দুটো হচ্ছে সমান বলা আছে। 30 নম্বর ত্রিভুজ ABC বলা আছে AB সমান AC। এখন বলেছে কোন BAC সমান যদি 60 ডিগ্রি হয়, মানে BAC সমান যদি 60 ডিগ্রি হয়। এখন বলেছে কোন ACD সমান কত, বহিস্থ কোণ ACD সমান কত। তো ACD হচ্ছে যেহেতু বহিস্থ বলেছে তার মানে বাইরের দিকের কোণটা বের করতে হবে। কোন ACD সমান কত, এটা হচ্ছে আমার প্রশ্নে চাওয়া হয়েছে। দেয়া আছে আমার হচ্ছে শীর্ষ কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, বের করতে হবে বহিস্থ কোণ কত। এখন দেখেন আমরা যদি অন্তস্থ কোণটা বের করতে পারি সেখান থেকে কিন্তু বহিস্থ কোণটা আপনি ইজিলি বের করে নিতে পারবেন। তার মানে প্রথম কাজ হচ্ছে অন্তস্থ কোণটা বের করা। তো যেহেতু বলা আছে যে এই ত্রিভুজের বাহু দুইটা সমান, তার মানে এই কোণ দুইটা কি হবে, সমান হবে। এই বাহু দুইটা সমান মানে এরা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহু দুইটা কি হবে, সমান হবে। তো যদি আমরা এই বাহুটার মান সরি এই কোণের মান যদি আমরা জানি তাহলে আমরা জানি যে টোটাল 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 থেকে যদি একটা কোণ বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 60। 180 থেকে 60 বাদ দিলে কত হয়, 120 ডিগ্রি। 120 ডিগ্রি হলে এই দুইটা কোণ মিলে হচ্ছে 120 ডিগ্রি। তো এই 120কে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে আমরা দেখব এখানেও 60 ডিগ্রি আসে, এখানেও 60 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে বাইরের কোণটা কত। বাইরের কোণটা হচ্ছে সবটা মিলে কত ডিগ্রি, 180 ডিগ্রি।
180 থেকে 60 বাদ দিলে কত থাকে? 180 থেকে 60 বাদ দিলে হয় 120 ডিগ্রি। 180 থেকে 60 বাদ দিলে কত হয়? 120 ডিগ্রি। তার মানে বাইরের কোণটা কত হয়ে গেল? 120 ডিগ্রি হয়ে গেল। তাহলে কিন্তু খুব ইজিলি আমরা এটা বের করে ফেললাম যে বাইরের কোণটা মান হচ্ছে 120 ডিগ্রি। এটা হচ্ছে শ্রম অধিদপ্তরে এসেছিল। তো এই ত্রিভুজ থেকে আমরা দেখলাম বিভিন্ন ধরনের প্রশ্ন, মানে এখানে প্রচুর ভেরিয়েশন আছে, বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। তো আমরা হচ্ছে যদি ত্রিভুজের অংশটা ভালো করে বুঝে পড়ি তাহলে কিন্তু আমরা ত্রিভুজ থেকে এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? আর সর্বশেষ আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে জাস্ট একটা জিনিস, যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে সমকোণী ত্রিভুজের মধ্যে যদি এমন হয় যে দুইটা বাহু সমান হয়, অর্থাৎ এখানে, তাহলে দেখেন সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আমরা জানি। যদি এই দুইটা বাহু সমান হয় তার মানে কি এদের বিপরীত কোণ দুটো সমান, এই যে কোণ দুটো সমান, তা আমরা জানি এই দুইটা কোণ মিলে 90 ডিগ্রি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে এই দুইটা কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটাও 45 ডিগ্রি, এইটাও 45 ডিগ্রি। কারণটা কি? কারণটা হচ্ছে যেহেতু এই দুইটা বাহু সমান, তার মানে এই দুইটা কোণও কি হবে? সমান হবে। তাহলে মনে রাখতে হবে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে কোণগুলোর পরিমাণ আছে এরকম 90, 45, 45, অর্থাৎ এখানে যদি আমরা অনুপাত করি তাহলে 2:1:1। আমরা যদি 45 দিয়ে ভাগ করি তাহলে দেখা যাবে যে কোণগুলোর অনুপাত হচ্ছে 2:1:1। মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলোর পরিমাণ হচ্ছে 2:1:1, অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি হলে বাকি দুটা 45 হয়। এটা একটু মনে রাখবেন। এরপরে এখানে কিছু বাহুর মান ফিক্সড, যদি মনে রাখতে পারেন খুব ভালো হবে। এই ধরনের ম্যাথগুলো আপনি অ্যান্সার করতে পারবেন। ধরেন আমি যদি বলি এটার মান হচ্ছে এক্স, তাহলে এটার মানে কি হবে? এক্স হবে, কারণ আমরা বলেছি যে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, বাহু দুটো সমান। এটা এক্স হলে এটার মান হবে x√2, মানে এটা সবসময় এমনই হয়। এটা এক্স হলে এটা হচ্ছে x√2। যদি আমরা অতিভুজকারীকে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সূত্র দিয়ে করি তাহলে দেখা যাবে এটার মান আসবে x√2। এখন যদি অন্য মান নিতাম, আমি যদি বলতাম এটা এক্স না, এটা হচ্ছে 5, তাহলে কি হবে? এটা হবে 5√2। দেখেন আপনি একটা বাহু জানলে বাকি অতিভুজ বের করে ফেলতে পারতেছেন। আমি বললাম সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটা বাহু হচ্ছে 4, তাহলে এটা কি হবে? এটাও 4 হবে, এটা হবে 4√2। যদি বলি এটা হচ্ছে 10, এটা হবে 10, এটা হবে 10√2। এইভাবে করে আপনি কি করতে পারেন? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহুগুলোর মান হচ্ছে আপনি বের করে নিতে পারেন। আর বাহুগুলোর মান বের করলে কিন্তু ক্ষেত্রফল খুব ইজিলি বের করা যাবে। বাহুগুলোর মান জানা থাকলে ক্ষেত্রফলটা খুব ইজিলি বের করা যাবে। তো এই ছিল আমাদের ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা। তো আশা করি আপনাদের ত্রিভুজ সংক্রান্ত যেসব ঝামেলা আছে সেগুলো শেষ হয়েছে। আমাদের যদি লাইভ ক্লাসগুলো আমরা পাই তাহলে ইনশাল্লাহ, যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে বা আমার যদি মনে হয় আরও কিছু জিনিস আপনাদের বলার দরকার, তাহলে ইনশাল্লাহ আমি বলবো। আপনাদের এখন যেটা কাজ হবে সেটা হচ্ছে আমি যে শিটটা দিয়েছি বা যে শিটটা দিব সেইগুলোর ম্যাথগুলো ভালো করে করা, পাশাপাশি একটা বই ফলো করা। মানে একটা বই ফলো করলে যেটা হবে, সেটা তো আপনার শত শত প্রশ্ন দেওয়া সম্ভব না, কিন্তু বইয়ের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন দেওয়া সম্ভব। তো আপনারা যদি একটা বই ফলো করেন তাহলে দেখা যাবে যে বইয়ের ম্যাথগুলো সলভ করলে বা প্র্যাকটিস করলে আপনার এই অধ্যায়ের অনেক কিছুই প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো আপনারা যেটা করবেন, বইয়ের ম্যাথগুলো হচ্ছে প্র্যাকটিস করে ফেলবেন, তাহলে আশা করি আপনাদের ত্রিভুজ নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আমাদের পরের ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা ম্যাথগুলো প্র্যাকটিসে রাখেন। ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর আপনারা যদি প্র্যাকটিস রেগুলারই করেন তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ আপনাদের যে ম্যাথের যে সমস্যা আছে সেটা ওভারকাম করতে পারবেন, এবং ম্যাথের যে আপনার কাঙ্ক্ষিত যে মার্কসের টার্গেট সেটা আপনার ফিল আপ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।